সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশীদের নিয়ে কাজ করে বাংলাদেশে এমন কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হচ্ছে অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার। বাংলাদেশের সর্ববৃহৎ এই প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান। যে বিষয়টা নিয়ে মূলত আজকে আমি অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার যে আজকের আয়োজনটা মূলত ক্যাডার চয়েস এবং ফর্ম পূরণ। আপনারা সবাই অবগত আছেন 43তম বিসিএস এ যেটা হয়েছে সেটা হচ্ছে সার্কুলার হয়েছে বেশ কিছুদিন আগে। এখন ছেলেমেয়েরা ফর্ম পূরণ প্লাস হচ্ছে ক্যাডার চয়েসের যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে অনেকেই উদ্বিগ্ন। অনেকেই আমার কাছে বিভিন্ন সময় জানতে চেয়েছেন, প্যাসেঞ্জার ইনবক্স করেছেন যে স্যার আমাদের চয়েসটা কেমন হবে, কিভাবে চয়েসটা দিলে ভালো হবে। চয়েসের মূল বিষয়টা আমি একটু ব্রিফ করি। সেটা হচ্ছে মূল বিষয় হচ্ছে যে চয়েস আপনাকে এমনভাবে নির্ধারণ করা উচিত যেখানে কয়েকটি বিষয় আছে, যে বিষয়গুলোর উপর নির্ভর করে আপনার চয়েসটা কেমন হওয়া উচিত সেইটা আগে নির্ধারণ করতে হবে। অনেকেই প্রশ্ন করে থাকেন আমাকে যে স্যার চয়েস ভুল হলে বা চয়েস উল্টা পাল্টা হলে বা চয়েস এদিক ওদিক হলে কোনো সমস্যা হয় কি না। আমি বলবো তাদের উদ্দেশ্যে যে হ্যাঁ, চয়েসের ক্ষেত্রে চাকরিটা অনেকাংশেই নির্ভরশীল, 100% হয়তো নির্ভরশীল না। আপনার চয়েস ভুল হলে বা এদিক সেদিক হলে আপনার তাতে যে আপনার চাকরি হবে না বিষয়টা তা না, কিন্তু বিষয়টা হচ্ছে কি চাকরি পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে আপনার জন্য। মানে দেখা যাচ্ছে যে আপনার চেয়েও কম্পারেটিভলি কম বিসিএস এর প্রিপারেশন নিয়েছে, আপনার চেয়ে অনেক আপনার দৃষ্টিতে তার একাডেমিক ক্যারিয়ার বা একাডেমিক রেজাল্ট আপনার চেয়ে অনেক পিছিয়ে আছে, বাট সে ভালো চয়েস দেওয়ার কারণে, প্রপার চয়েস দেওয়ার কারণে সে ভালো ক্যাডারে চাকরি পেয়েছে। কিন্তু আপনার চয়েস এলোমেলো হওয়ার কারণে সেখানে চাকরি পাওয়াটাই অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে যায়। কারণ এই চয়েসের উপরে ফাইনালি নির্ভর করবে আপনার ভাইবাটা। খুবই মানে এটা একটার সাথে খুব মানে কি বলা যায়, খুবই সম্পর্কযুক্ত। কারণ আপনার এই ফার্স্ট চয়েসের উপর কিন্তু আপনার ভাইবাটা হবে। তো ভাইবাই যেহেতু ফার্স্ট চয়েসের উপর হবে, তার মানে চয়েসটা আপনাকে ভালো হতে হবে। এমন একটা চয়েস আপনি দিয়ে রাখলেন যে আপনার ভাইবা বোর্ডটা খুব চ্যালেঞ্জিং হয়ে গেল। আর ভাইবাই যেহেতু 200 মার্কস, রিটেনের 900 নম্বর এবং ভাইবার 200 নম্বর, এই দুইটা যোগ করেই কিন্তু ফাইনালি আপনাকে চাকরি দেওয়া হবে। কারণ এই দুইটা যোগ করার পর যদি আপনি প্রথম দিকে থাকেন বা চাকরি যাদের দেওয়া হবে তাদের মধ্যে থাকেন, তাহলেই আপনি চাকরি পাবেন। তার মানে ভাইবাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর এই ভাইবাটা আপনার কেমন হবে সেইটা এখনই নির্ধারিত হয়ে যাবে অনেকটা, সেটা হচ্ছে এই চয়েসের মধ্য দিয়ে। তাহলে আমরা এই চয়েসটা কিভাবে আমরা দিব তার আগে আমরা কিছু বিষয় একটু আলোচনা করে আসি। খেয়াল করে দেখেন যে 43তম বিসিএস এর যে সার্কুলারটা হয়েছে সেখানে আমি আজকে টোটাল যে আলোচনা করব, আপনারা যে কয়েকটা বিষয় জানতে পারবেন। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে ফর্ম পূরণে সচরাচর প্রার্থীরা কোন কোন ক্ষেত্রগুলোতে ভুল করে থাকে এইটা জানতে পারবেন। সেকেন্ড হচ্ছে ব্যক্তিগত পছন্দ অপছন্দের সাথে নিজের সামর্থ্যের সমন্বয় করে কিভাবে ক্যাডার চয়েস দিতে হয় এটা জানতে পারবেন। 3 নম্বর হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা অনুষদ ভিত্তিক ক্যাডার চয়েস কীরকম হওয়া উচিত। এখানে আমি একটু ক্লিয়ার করি যে আমরা চয়েসটাকে সাজিয়েছি যে 3টা ব্যাকগ্রাউন্ড, দ্যাট মিনস হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স। এই 3টা ব্যাকগ্রাউন্ড থেকে তো একজন স্টুডেন্ট যে কোনো 3টার একটি থেকে তো আসবে। তো সায়েন্সের জন্য আমরা একভাবে সাজিয়েছি ক্যাডার চয়েসটা, আর্টসের জন্য একভাবে সাজিয়েছি, কমার্সের জন্য আমরা একভাবে সাজিয়েছি। তো এটা আমরা আসবো পরবর্তী আলোচনায়। আর লাস্ট হচ্ছে 43তম বিসিএস প্রিলিতে সফল হওয়ার যে কৌশলগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। বিসিএস নিয়ে কেন এতটা আগ্রহ ছেলে মেয়েদের? একটা সময় ছিল আমরা যখন বিসিএস দিয়েছি তখন বিসিএস নিয়ে আসলে এতটা কি বলা যায় আগ্রহ ছেলে মেয়েদের মধ্যে ছিল না। তার 1 নম্বর বা অন্যতম কারণ ছিল যে সেই সময় কিছু বিষয় ছিল। 1 নম্বর বিষয় ছিল হচ্ছে এখন যেমন ছেলে মেয়েরা চিন্তা করে যে বিসিএস আমি দিব এবং বিসিএস এর টাই আমার টার্গেট। কিন্তু একটা সময় ছেলে মেয়েরা চিন্তা করতো যে বিসিএস শুধু প্রিলিতে পরীক্ষা দিব, জাস্ট দেওয়ার জন্য অ্যাটেন্ড করতে হয় তাই করতেছি। অধিকাংশ ছেলেমেয়ের মধ্যে এই চিন্তাটা ছিল, কারণ তখন প্রাইভেট অর্গানাইজেশনগুলোতে স্যালারি স্ট্রাকচার বা এই বিষয়গুলো অনেক গভর্নমেন্ট জবের চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা প্রাইভেট অর্গানাইজেশনে ছিল। কিন্তু এখন কিন্তু পুরাই বিষয়টা অন্যরকম। এখন কিন্তু গভর্নমেন্ট সেক্টরে যেটা হচ্ছে
বিসিএস প্লাস গভর্নমেন্ট জবগুলোতে স্যালারি স্ট্রাকচার কিন্তু একটা সম্মানজনক জায়গায় চলে গেছে। দেখেন, এক নম্বর হচ্ছে এটা সম্মানের চাকরি। বিসিএস ক্যাডার সার্ভিসটা হচ্ছে এমন একটা জব যেটা বাংলাদেশে মানে দেশের শ্রেষ্ঠতম জব। এইটার বাইরে আপনি যেই যা বলুক যে বিসিএসটাই হচ্ছে একটা ছেলে বা একটা প্রথম টার্গেট থাকে, এর মূল কারণ হচ্ছে এর মতো সম্মান অন্য কোনো চাকরিতে নাই। কারণ আপনি দেশের শ্রেষ্ঠ চাকরিটা আপনি পেতে যাচ্ছেন বা পাওয়ার জন্য চেষ্টা করবেন বা আপনি এইটা পাবেন, এই ড্রিমটা আপনার মধ্যে যখন জেগে উঠবে তখন স্বাভাবিকভাবে এটা অনেক সহজ হয়ে যায়। এবং সারা দেশে ছেলে মেয়েদের এই তারা দেখে আমরা একটা বিষয় আমরা দেখেছি যে ছেলে মেয়েদের মধ্যে বা আমরা কি কারণে আমি পার্সোনালি বলি যে বিসিএস এর প্রতি আমার আগ্রহ কেন তৈরি হয়েছিল। আমি দেখেছি যারা বিসিএস ক্যাডার তাদের সমাজ তাদের অনেক সম্মানের চোখে দেখে। একটা ছেলে বা একটা মেয়ে যখন বিসিএস ক্যাডার হয় তখন সারা জেলার মানুষ তাকে চিনে, একবারে চিনতে পারে যে অমুক ছেলে বা অমুক মেয়ে বিসিএস পুলিশ ক্যাডারে বা অ্যাডমিন ক্যাডারে চাকরি পেয়েছে। এর সম্মানটা একটু ভিন্ন স্বাভাবিক অন্য যে কোনো জবের থেকে। দ্রুত পদোন্নতির একটা সুযোগ আছে, এটা অন্য জবেও আছে, তবে বিসিএস ক্যাডার সার্ভিসে পদোন্নতিটা মানে দেশের একেবারেই সর্বশ্রেষ্ঠ জায়গায় আপনি পৌঁছাইতে পারবেন, যেটা জবের আপনি একটা সময় অ্যাডমিন ক্যাডারে থাকলে ক্যাবিনেট সেক্রেটারি হওয়ার সুযোগ আছে, আপনি যদি পুলিশ ক্যাডারে থাকেন একটা সময় আপনি আইজিপি হওয়ার সুযোগ আছে। প্রতিটা ক্যাডারে যে কোয়ার্টারগুলো আছে প্রতিটা ক্যাডারে টপ পজিশনে যাওয়ার আপনার সুযোগ আছে পদোন্নতির মাধ্যমে। কাজের বৈচিত্র্যতা, ক্যাডার সার্ভিসে এই কাজের যে ভেরিয়েশন, যেটা যে একটা জবে দেখা যাচ্ছে কি যে একঘেয়েমি, অন্য যে কোনো জবে যে একঘেয়েমিটা থাকে ক্যাডার সার্ভিসে সাধারণত সেটা থাকে না। তাদের ভেরিয়েশনের একটা ভালো সুযোগ ক্যাডার সার্ভিসে থাকে। 4 নম্বরে সামাজিক গ্রহণযোগ্যতা, যেটা আমি আগেই বলতেছিলাম যে সামাজিকভাবে একজন ক্যাডারকে যেভাবে মূল্যায়ন করা হয় আমাদের দেশে, যেটা অন্য কোনো জবেই আপনার এই সুযোগটা থাকবে না। আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক দেখবেন, তারপরেও ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বা ওই প্রাইভেট অর্গানাইজেশনের আপনি টপ লেভেলের সিইও পদে কর্মরত আছেন, বাট আপনি একটু জিনিস খেয়াল করে দেখবেন এলাকায় বা আপনি যখন এলাকায় যাবেন কোনো কারণে আপনি দেখবেন যে বিসিএস ক্যাডার তাকে ঘিরেই আলোচনা বা তার কাছে মানুষ সবচেয়ে বেশি যাচ্ছে, তার কাছে সুযোগ সুবিধা বা গভর্নমেন্টের সার্ভিসের জন্য। এটা কিন্তু আমাদের এই সামাজিক গ্রহণযোগ্যতার জায়গাটা চরমভাবে তৈরি হয় ক্যাডার সার্ভিসে যারা থাকে তাদের জন্য। আর আগেই আমি বলতেছিলাম যে এখন স্যালারি স্ট্রাকচারটা কিন্তু খুবই চমৎকার। বিসিএস ক্যাডার সার্ভিসে এখন যারা জয়েন করতেছে স্টার্টিংই তাদের মানে স্যালারি প্লাস এর সাথে যে অন্য যে বিষয়গুলো জড়িত থাকে, তার টিএ বা বিভিন্ন ট্রেনিং অ্যালাউন্স সব মিলিয়ে ভালো একটা অ্যামাউন্ট সে প্রতি মাসে ড্র করতে পারে বৈধভাবে, যেটার ফলে তার ফ্যামিলিকে নিয়ে সে একটা কি বলা যায় যে একটা সাউন্ড লাইফ লিড করতে পারে, যেটা এখন বিসিএস ক্যাডারে এটা কিন্তু সুযোগ। সর্বোপরি দেশের সেবা করার যে বিষয়টা, আপনি বিসিএস ক্যাডার প্রতিটা মানে নাগরিকেরই কিন্তু দেশকে সেবা করার তার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। এক একজন এক একভাবে কন্ট্রিবিউট করে, অনেকের স্কোপ থাকে অনেকের স্কোপ থাকে না। ক্যাডার সার্ভিসে এই সুযোগটা খুব ভালোভাবে আছে। আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন যে ক্যাডার সার্ভিসে যখন আপনি জয়েন করবেন আপনি কাদের সাথে কাজ করতেছেন। আপনি দেশের নীতি নির্ধারকদের সাথে আপনি কাজ করতেছেন, তার মানে আলটিমেটলি দেশ সেবা করার সর্বোচ্চ সুযোগটা আপনি এখানে পেয়ে যাবেন। আর বিসিএস যারা দিয়ে থাকে তার পাশাপাশি আর একটা বিষয় আছে, নন ক্যাডার থেকে চাকরি পাওয়ার একটা সুযোগ এখানে রয়েছে। এখন কিন্তু বিসিএস পরীক্ষা দেওয়ার পরে একটা গ্রুপ আছে যারা সুপারিশপ্রাপ্ত হয়ে যায়, সেটা হচ্ছে ক্যাডারে। আর একটা গ্রুপ থাকে তাদের পরবর্তীতে কিন্তু নন ক্যাডারে সুপারিশ করা হয়। যারা উত্তীর্ণ থাকে যে ছেলে মেয়েগুলো, তাদের পরবর্তীতে একটা বড় অংশকে নন ক্যাডারে চাকরি দেওয়া যায়। তার মানে একটা পরীক্ষা দিয়ে আপনি ক্যাডার এবং নন ক্যাডারে চাকরি পাওয়ার সুযোগ পাচ্ছেন। আর সর্বোপরি বিসিএসকে আপনি এই কারণে দিবেন যদি আপনার চিন্তা ভাবনা থাকে যে আমার একটা সরকারি চাকরি দরকার বা একটা সরকারি চাকরি আপনার জরুরি, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বিসিএস নিয়ে ভাবতে হবে এবং বিসিএস এর প্রিপারেশন নিতে হবে।
কারণ বিসিএস এর প্রিপারেশন হচ্ছে যে কোনো জবের মাদার প্রিপারেশন। আপনি এই জবের প্রিপারেশন নেওয়ার অর্থ হচ্ছে আপনি যে কোনো গভর্নমেন্ট জবের জন্য আপনি ফিট হয়ে গেলেন, যে কোনো জবের পরীক্ষায় আপনি ভালো করবেন। যদিও ব্যাংকের প্রিপারেশনটা আলাদা, আমি পাবলিক সার্ভিস কমিশন যে পরীক্ষাগুলো নেয় আমি সেই বিষয়গুলো বলতেছি। ব্যাংক জবের পরীক্ষাগুলো নেয়, ব্যাংকার হওয়ার জন্য যে পরীক্ষা নেয় ব্যাংকার সিলেকশন কমিটি, তাদের কোশ্চেনের ধরন একটু ভিন্ন। স্বাভাবিকভাবে প্রিপারেশনের সিমিলারিটি আছে, তবে ওইটার বেশ কিছু ভেরিয়েশন আছে, কিছু কিছু জায়গা আলাদা আছে যেটা আলাদাভাবে প্রিপারেশন নিতে হয়। বাকি বাংলাদেশের যত চাকরি আছে, প্রাইমারি চাকরি বলেন, ওই এনএসআর চাকরি বলেন, সাব রেজিস্ট্রার চাকরি বলেন, যত ক্লাস 2 এবং ক্লাস 3, ক্লাস 1, 2, 3 যত জব আছে সব জবের প্রিপারেশন অলমোস্ট এই বিসিএস এর প্রিপারেশনের মধ্য দিয়েই আসে। যার কারণে বিসিএস এর ছেলে মেয়েদের মধ্যে এই ধরনের একটা ক্রেজ বা উন্মাদনা যেটা বলেন সেটা তৈরি হয়েছে ছেলে মেয়েদের মাঝে। খেয়াল করে দেখেন যে বিসিএস ক্যাডার হওয়ার যে ধাপ সমূহ, আমি এইটা একটু আলোচনা না করলে আপনি ফাইনালি যে আপনার ক্যাডার চয়েস দেওয়াটা অনেকটা সহজ হয়ে যাবে, আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। আমি ধাপগুলো প্লাস কিছু ব্যাকগ্রাউন্ড আমি একটু আলোচনা করতে চাচ্ছি এই কারণে। খেয়াল করে দেখেন যে বিসিএস ক্যাডার হওয়ার ধাপগুলো, এগুলো আপনারা সবাই জানেন। প্রথমে আপনাকে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে, এটা হচ্ছে 200 নম্বরের। এখানে আপনি টিকলে ফাইনালি আপনি বিসিএস এর লিখিত পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন। এখানে যদি আপনি 50% মার্কস পান তাহলে ফাইনালি আপনি ভাইবা পরীক্ষাটা দিতে পারবেন। ভাইবা 200 নম্বরের, আমি ইতিপূর্বেই এটা বলেছি যে 200 নম্বরের ভাইবার মধ্যে আপনাকে সর্বোচ্চ পারফর্ম করতে হবে এখানে, কারণ এই 200 নম্বরের উপর অনেক অংশে নির্ভর করে যে আপনি ফাইনালি চাকরিটা পাবেন কি পাবেন না। আর এই ভাইবার সাথে হচ্ছে চয়েসের একটা দুর্দান্ত সম্পর্ক রয়েছে, সেটা আমরা পরে দেখব। খেয়াল করে দেখেন বিসিএস এর সিলেবাস অনুযায়ী প্রিলিমিনারি যে নম্বর বন্টনটা সেটা কিরকম, সেটা হচ্ছে প্রথমে আমরা যদি দেখি এখানে বাংলা ভাষা ও সাহিত্য 35 নম্বর আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার সেখানে 35 নম্বর রয়েছে, গাণিতিক যুক্তি যেটা 15, মানসিক দক্ষতায় 15 নম্বর রয়েছে, বাংলাদেশ বিষয়গুলিতে 30, আন্তর্জাতিক বিষয়গুলি 20, সাধারণ বিজ্ঞানে রয়েছে 15, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এখানে 15 রয়েছে, নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন এখানে 10, ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা 10। এই মিলিয়ে সব 200 নম্বরের একটা বিসিএস প্রিলিমিনারিতে পরীক্ষা। আমি একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারিতে 200 নম্বরের পরীক্ষা হয়, তার মানে হচ্ছে এই 200 নম্বরের মধ্যে আপনাকে 200 পেতে হবে, 190 পেতে হবে, 180 পেতে হবে, বিষয়টা কিন্তু তা না। আবার পাস মার্কস, যেমন বিসিএস রিটেনে 50% মার্কস পেলে কিন্তু আপনি ভাইবা দিতে পারবেন, কিন্তু প্রিলিমিনারিতে কত মার্কস পেলে আপনি ফাইনালি রিটেন দিতে পারবেন এইটার কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নাই। মানে পাস মার্কস বলতে যেটা আমরা বুঝি সেইটা কিন্তু এখানে নাই। এখানে হচ্ছে কত সংখ্যক ছেলে মেয়েকে ওই বছর বিসিএস প্রিলিমিনারিতে টেকানো হয় বা রিটেনের সুযোগ দেওয়া হয় এইটার উপরে এটা ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে আমাদের যদি সে গত বছর যেটা দেখলাম যে সংখ্যকটা নিয়েছে, তার মানে এটা কাট মার্কসটা কত হয়, আমরা বিসিএস এর ভাষায় যেটা বলি সেটা কাট মার্কস, এটা পাস মার্কস আমরা বলি কাট মার্কস। কারণ দেখা যাচ্ছে 15,000 রাখবে, তাহলে 1 থেকে 15,000তম পর্যন্ত এইটা রাখবে, তারপর কিন্তু বাকিদের বাদ দেওয়া হবে। আমরা একটু দেখে আসি যে বিসিএস প্রিলিমিনারিতে কম্পিটিশনটা কেমন হয়। হ্যাঁ, তো আমরা এখানে 40তম বিসিএস কে সোর্স হিসেবে ব্যবহার করে আমরা লাস্ট বিসিএস এ দেখেন কি অবস্থা। এখানে মোট পদ সংখ্যা ছিল হচ্ছে 1903টি, আর আবেদনপত্র জমা হয়েছিল 4,12,532টি। তার মানে এই 4,12,532 জন 40তম বিসিএস প্রিলি পরীক্ষায় জন্য আবেদনপত্র জমা দিয়েছিল, এবং এখানে উত্তীর্ণ হয়েছিল ফাইনালি 20,227 জন। তার মানে কি এই 20,227 জন রিটেন পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিল। এখানে একটি আসনের বিপরীতে ছিল আছে 20.40 জন স্টুডেন্ট। তো এখানে আপনি একটা বিষয় খেয়াল করেন, আমি 200 নম্বরের কথা বললাম যে 200 নম্বরের যে প্রিপারেশনটা আপনি নেবেন বা 200 নম্বরের যে পরীক্ষাটা হবে সেখানে আসলে আপনার কত দরকার, যে আপনার প্রিলিমিনারিতে আপনার প্রয়োজন কত। এখানে আমি একটা বিষয় বলি, যেটা হচ্ছে আমরা 2008 সাল থেকে বিসিএস এর যারা চাকরি প্রত্যাশী বা জব মার্কেটের জন্য যারা রেডি হচ্ছেন তাদের নিয়ে আমরা কাজ করতেছি। তো আমাদের সেই দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে আমরা এই কিছু বিষয় আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, যে বিষয়গুলো আশা করি আপনাদের কাজে লাগবে।
এক নম্বরে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, দেখেন কাট মার্কসটা বিগত পরীক্ষার সময় যদি আমরা কাট মার্কস, আমরা এটা দীর্ঘদিন ধরে কাজ করছি, তো এইভাবে আমরা বিভিন্ন সমর্থিত সূত্র বলেন বা আমরা আমাদের ছেলে মেয়েদের যে সাথে আলোচনা করে সর্ব মিলিয়ে আমরা একটা কাট মার্কস আমরা নির্ধারণ করেছি যে বিভিন্ন বিসিএসে কাট মার্কসটা কেমন ছিল। 35তম বিসিএসে কাট মার্কস 89 থেকে 91 এর মধ্যে ছিল। 36তম বিসিএসে 113 থেকে 115 এটা ছিল কাট মার্কস। 37তম বিসিএসে 103 থেকে 105 এর মধ্যে ছিল। 38তম বিসিএসে যেটা ছিল সেটা হচ্ছে 108 থেকে 110। 39তম বিসিএসে এটা ছিল হচ্ছে স্পেশাল বিসিএস, তো এটা আমরা এখানে নিয়ে আসিনি, এটা ডক্টরদের জন্য ছিল। 40তম বিসিএসে কাট মার্কস ছিল 100 থেকে 102। তো আমরা এই লাস্ট 5টা বিসিএস দেখলাম, কিন্তু আমি প্রথম থেকে যদি যতগুলো বিসিএস প্রিলিমিনারি যখন থেকে শুরু হয়েছে আমরা যদি টোটাল অ্যানালাইসিস করে আমরা যেটা দেখেছি, গবেষণা করে দেখেছি যে কোনো বিসিএসে 60%-এর বেশি মার্কস কখনোই দরকার নেই, সবসময় বিলো 60% থেকেছে, 60%-এর নিচেই থেকেছে, তার বেশি কখনোই প্রয়োজন পড়েনি, ইভেন 60%ও প্রয়োজন পড়েনি কোনো এক্সামে। তারপরে আমরা ধরে নিতে পারি যে 60% যদি 60% মার্ক যদি পাওয়া যায় তাহলে প্রিলিমিনারিতে চান্সটা নিশ্চিত হয়। এইটা আমরা বিগত বছরের মানে কোশ্চেনের উপর নির্ভর করেই আমরা কিন্তু এটা সাজিয়েছি। তার মানে আমরা যদি ধরে নিই যে আগামী বিসিএস গুলোতে ধরে নিই কি এটাই নিশ্চিত করে বলা যেতে পারে যে আগামী বিসিএসেও যে কোশ্চেন থাকবে সেখানেও 60% গুড এনাফ ফর প্রিলিমিনারি। তো যেহেতু 60% মার্কস এনাফ, তার মানে আমরা কি প্রিপারেশন কত মার্কসের নেব আমরা একটু দেখি। যে আপনার যেহেতু প্রয়োজন হচ্ছে 120, তাহলে 43তম বিসিএস প্রিলিমিনারিতে এই 120-এর জন্য আপনাকে কি কি করতে হবে। আমি যদিও 120 নম্বরের প্রিপারেশনের কথা আপনাদের বলবো না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি যদি 120 নম্বরের প্রিপারেশন নেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি যদি সেই লেভেলের না হন তাহলে দেখা যাচ্ছে কি যে আপনি পরীক্ষা দেওয়ার পরে আপনি মার্কস পেলেন 100 নিচে চলে আসলো, তখন এটা আপনার জন্য রিস্ক হয়ে যাবে। কারণ প্রিলিমিনারি পরীক্ষা যখন আপনি দিতে যাবেন তখন দেখবেন আপনার কিছু কমন ভুল হবে যেটা আপনি চিন্তাই করেননি। যারা পরীক্ষা ইতিপূর্বে দিয়েছেন তাদের এই অভিজ্ঞতাটা আছে, আর যারা একেবারেই নতুন যুক্ত হয়েছেন বা এই বছর পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু আরও ক্রিটিক্যাল, কারণ তাদের ওই এক্সপিরিয়েন্স না থাকার ফলে যেটা হয় সেটা হচ্ছে টোটালি এই এক্সামটা দেখা যাচ্ছে যে আপনার 5 থেকে 7 নম্বর মানে 5টা কোশ্চেন আপনার ভুল করে আসবেনই, আপনি এটা বলে দেওয়া যেতে পারে। যেটা হচ্ছে আপনার কোশ্চেনগুলো আপনি জানেন, কোশ্চেনগুলোর আনসারও আপনি জানেন, কোশ্চেনটা পরিচিত, এটা আপনি অনেকবার বাসায় প্র্যাকটিস করেছেন, কিন্তু এখানে যে আপনার ভুল হবে। তার মানে 5-7 নম্বর আমরা ধরেই নিই যে এটা আপনি পরীক্ষা দিলে এটা আপনার যে বাদ যাবে। তো এই কারণে আমরা যেটা চিন্তা করি সেটা সবসময় যে 120 না, আমি দীর্ঘদিন ধরে এটা নিয়ে কাজ করতেছি, আমার বক্তব্য হচ্ছে আপনি 155 নম্বরের প্রিপারেশন নেবেন। এই কারণে নেবেন যে আপনার 155 নম্বরের প্রিপারেশন যদি আপনি নেন তাহলে বিসিএস এর যে টোটাল সিলেবাসটা আছে 200 নম্বরের যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা বেসিক্যালি এই 3 মাস 6 মাসে কমপ্লিট করা সম্ভব না। বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশনের প্রথম এবং প্রধানতম শর্ত হচ্ছে কোন বিষয়গুলো আপনি পড়বেন না, বাদ দেবেন। আপনি প্রিপারেশন নেওয়ার আগে প্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে আমি এই বিষয়গুলো বাদ দিয়ে পড়বো, কারণ ওখানে টোটাল যে সিলেবাসটা আছে এটা যদি আপনি অ্যানালাইসিস করবেন ভালো করে দেখবেন যেখানে অনেক টপিক আছে যেগুলো আপনাকে বাদ দিতে হবে। কারণ ওই টপিকগুলোর মধ্যে যদি আপনি একবার ঢুকে পড়েন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার প্রিলিমিনারিতে প্রথমবার চান্স না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। তাহলে আপনাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে যে এই টপিকগুলো আমি পড়বো। আর প্রথমে তো আপনি বাদ দেবেন যে এইগুলো আমি পড়বো না, বাকিগুলো এগুলো থাকবে সেগুলো আপনি পড়বেন। তো আমি যেটা অ্যানালাইসিস করে দেখছি বা আমরা যেটা অ্যানালাইসিস করে দেখেছি যে 155 নম্বরের প্রিপারেশন নিলে বিসিএস প্রিলিমিনারিতে চান্স পাওয়াটা খুব ইজিলি সম্ভব। এবং এখানে এই 155 নম্বরের জন্য যে টপিকগুলো সিলেক্ট করতে হবে, টোটাল সিলেবাসের মধ্যে 45% সিলেবাস যদি আলাদা করা যায়, 45% টপিক আছে যে টপিকগুলো আলাদা করে পড়লেই 155 নম্বরের প্রিপারেশন সম্ভব। তার মানে দেখেন যে প্রথমে আপনি এগুলো বাদ দেওয়ার কারণে আপনার
সময় বেঁচে গেল, আপনার কষ্ট অর্ধেক হয়ে গেল। আর প্রিলিমিনারি প্রিপারেশনের ক্ষেত্রে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রিলিমিনারি প্রিপারেশন, রিটেনের প্রিপারেশন, ভাইবার প্রিপারেশন, তিনটা কিন্তু আপনাকে একই সাথে নিতে হবে। কারণ প্রিলিমিনারিতে পার পাওয়ার পর পাস, মানে আপনি পাস বলেন বা আপনি টিকার পরে আপনাকে রিটেনের জন্য সময় থাকবে মাত্র হচ্ছে কি বলা যায় যে 3 থেকে 4 মাস। তো আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন, আপনার 200 নম্বরের প্রিপারেশন নিচ্ছেন কতদিন ধরে? কেউ 1 বছর, কেউ 1.5 বছর, কেউ 2 বছর, 3 বছর। আমি এমনও স্টুডেন্ট দেখেছি যে তারা 4-5 বছর ধরে বিসিএস প্রিলিমিনারিতে প্রিপারেশন নিচ্ছে বাসায়, ফাইনালি প্রিলিতে টিকতে পারেনি, এরপরে একটা গাইডলাইন বা ইনস্ট্রাকশন বা আমাদের কাছে আসছে। আমি এরকমও দেখেছি। তার মানে কি দেখেন, 200 নম্বরের জন্য আপনি এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন, নেওয়ার পর আপনি ফাইনালি যখন রিটেন পরীক্ষাটা দিতে যাবেন, এই যে এখানে গ্যাপটা আছে কি 3 থেকে 4 মাস, তাহলে এই 3 থেকে 4 মাসে আপনি 900 নম্বরের প্রিপারেশন নিয়ে এটা কঠিন হয়ে যাবে না আপনার জন্য? এজন্য আপনাকে প্রিলিমিনারিতে যেটা করতে হবে যে প্রিলির প্রিপারেশনের পাশাপাশি রিটেনের প্রিপারেশনটাও নিতে হবে। তো এইটা অনেকেই চিন্তা করবে যারা নতুন, একেবারেই নতুন, এই বছর বিসিএস দিবেন, তাদের জন্য আমি বলি যে আপনাদের কাছে এটা বুঝতে সমস্যা হতে পারে। এই কারণে বিসিএস প্রিলিমিনারির আর সিলেবাস এবং রিটেনের সিলেবাস দুইটাকে আপনাকে একসাথে অ্যানালাইসিস করতে হবে। দেখবেন যে প্রিলিমিনারিতে 60% টপিকস আছে যে টপিকগুলো রিটেনে হুবহু রিপিট হয়, 60% মার্কস। তো হুবহু যেহেতু রিপিট হয়, তার মানে প্রিলিমিনারির সময় আপনার এটা এমনভাবে পড়তে হবে যেন এটা আপনার রিটেনে পরবর্তীতে কাজে লাগে। তো রিটেনে যেহেতু আপনাকে কাজে লাগে, তাহলে আপনাকে এই 60% যদি এগিয়ে থাকেন, তাহলে আপনাকে কিন্তু ওই 3 থেকে 4 মাসে প্রিপারেশন নেওয়া সম্ভব। অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ারের যেটা একটা সুবিধা আছে, এদের কিছু মানে বিষয় যেটা আছে আমি একটু দেখাই, সেটা হচ্ছে এরা কিন্তু ভাইবার একটা বিষয় আবার যোগ করেছে, যেটা আমার খুব ভালো লাগছে, যে এটাই 155 নম্বরের যে বিষয়টা, সেটার ক্ষেত্রে বিষয় খেয়াল করলাম, সেটা হচ্ছে কি দেখেন এখানে 122টা ক্লাস আছে, তারা 122টা ক্লাস দিচ্ছে হচ্ছে কিসের উপরে? 155 নম্বরের উপরে। এই 122টা ক্লাসে 155 নম্বর, এটা ডিরেক্ট হচ্ছে এটা টিচার ওয়ার্কই আছে, মানে টিচার ক্লাসে আপনাকে পড়াই দিবে যে এই 155 নম্বরের প্রিপারেশনটা। আর বাকি 45 নম্বর তারা রেখেছে হোমওয়ার্কে। মানে অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ারের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এই জায়গাটা যে তাদের যে লেকচার শিটগুলো আছে, এই লেকচার শিটে 2টা পার্ট আছে, টোটাল লেকচার শিট আছে 120টা। একটা আছে টিচার ওয়ার্ক, একটা আছে স্টুডেন্ট ওয়ার্ক। টিচার সিলেবাস অনুযায়ী 155 নম্বর আপনাকে ক্লাসে পড়িয়ে দেবে, আর বাকি 45 নম্বর যেটা ওদের হোমওয়ার্কে থাকে, যেটা স্টুডেন্টরা বাসায় প্র্যাকটিস করে। আর আমরা সবসময় জোর দিয়েছি যে ওই 155 নম্বর জন্য ছেলেমেয়েরা একটা ভালো প্রিপারেশন টিচারদের মাধ্যমে সরাসরি পায়, এই জায়গাটায় আমরা জোর দিয়েছি। তার মানে মোট ক্লাস থাকতেছে এখানে 122টা, লেকচার শিট থাকতেছে 120টা। এখানে মোট পরীক্ষা, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, আমি একটু আগে বলতেছিলাম যে সকল ছেলেমেয়েরা প্রথমবার পরীক্ষা দিতে যাবে তাদের এই 5-7 নম্বর বা 10 নম্বর 12 নম্বর ভুল হয়ে যায়। যেটার মূল কারণ আছে সেটা হচ্ছে তারা পরীক্ষা পদ্ধতির সাথে তাদের ওইভাবে যোগাযোগ থাকে না। কারণ এখানে 200 নম্বরের পরীক্ষা, কিন্তু সময় আছে 120 মিনিট। তার মানে এই 120 মিনিট সময়, এখানে টাইম ম্যানেজমেন্ট একটা ফ্যাক্টর। আপনি প্রথমে কোন সাবজেক্টটা দিয়ে শুরু করবেন, আপনি বাংলা দিয়ে শুরু করবেন না ইংলিশ দিয়ে শুরু করবেন না ম্যাথস দিয়ে শুরু করবেন, এইটা কিন্তু আমরা যে পরামর্শ দেব তার বাইরেও আপনার নিজস্ব একটা ম্যানেজমেন্ট থাকতে হবে। তো এই ম্যানেজমেন্টটা থাকতে গেলে আপনাকে কি করতে হবে? প্রচুর এক্সাম দিতে হবে, যেটা অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার আয়োজন করেছে, যে 53টি পরীক্ষার সুযোগ দিচ্ছে। তো 53টা পরীক্ষা আপনি যখন দিবেন, 53 এক্সাম যখন আপনি কমপ্লিট করবেন, তখন আলটিমেটলি ওই প্র্যাকটিসটা কিন্তু আপনার এখানে চলে আসতেছে। কারণ এখানে তাদের যে 53টা পরীক্ষা আছে, তার মধ্যে অ্যাসাইনমেন্ট টেস্ট রয়েছে 13টি, সাবজেক্টের টেস্ট রয়েছে 19টি, সাবজেক্ট ফাইনাল টেস্ট রয়েছে 11টি, পূর্ণাঙ্গ মডেল টেস্ট, মানে সব এক্সাম সব ক্লাস হওয়ার পর ফাইনালি তারা যেটা করতেছে সেটা হচ্ছে পূর্ণাঙ্গ মডেল টেস্ট নিচ্ছে হচ্ছে 10টি। তো এই যে তারা যে এই এক্সামগুলোর ব্যবস্থা করেছে, এইটা খুবই ভালো একটা বিষয়। এবং এই এক্সামগুলো যদি আপনি ভালোভাবে দিতে পারেন, তাহলে আপনার প্রথমবারের পরীক্ষার্থী হিসাবে এই ভুলগুলো আপনার হবে না। দেখা যাচ্ছে আমি বলেছি 5-7টা ভুল হচ্ছে, তারপরে ওই ভুলটা দেখা গেলো 2-3 নেমে আসতেছে মূল পরীক্ষায়। তাতে সুবিধা কি? মনে রাখবেন, বিসিএস প্রিলিমিনারি এটা খুবই প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা। এখানে আপনাকে প্রথমে মনে রাখতে হবে যে আপনি 1 নম্বর পিছিয়ে যাবেন, মানে হচ্ছে আপনি কমপক্ষে 5000 স্টুডেন্টের নিচে আপনি চলে যাবেন। একটা ভুলও মানে এখানে অনেক বড় ভুল। তার মানে একটা নম্বরকেও এখানে অ্যাভয়েড করার কোনো সুযোগ
নাই। দ্যাটস ওয়াই আমি যেটা মনে করি যে আপনাকে প্রিলিমিনারিতে প্রিপারেশনটা দেখেন, প্রিলিমিনারি পরীক্ষাটা বেশ ক্রিটিক্যাল, এই সেন্সে ক্রিটিক্যাল। আপনাকে যদি প্রিলিমিনারি বাদ দিয়ে যদি রিটেনে জন্য আপনাকে প্রিপারেশন দেওয়া হয় বা রিটেনে আপনি প্রিপারেশন নেন, দেখা যাচ্ছে আপনি প্রতি বছর রিটেনে পরীক্ষা দিচ্ছেন, রিটেনে টিকে যাচ্ছে। কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা আপনি প্রতিবার টিকবেন এটার কোনো নিশ্চয়তা দেওয়া যায় না, কারণ এখানে অনেক বিষয় জড়িত আছে। তো দ্যাটস ওয়াই এক্সাম সিস্টেমটা সবসময় খুবই একজন প্রিলিমিনারি স্টুডেন্টের জন্য ইম্পর্ট্যান্ট। সবসময় এক্সামের মধ্যে থাকলে যেটা হয় সেটা হচ্ছে আপনার প্রিলিমিনারির ওই ফাইনালি ওই 2 ঘন্টা ভালো পারফর্ম করার সুযোগ থাকে মূল পরীক্ষায়। অ্যাচিভমেন্টের স্পেশাল সার্ভিস যেটা আছে সেটা হচ্ছে দুর্বল স্টুডেন্টদের জন্য ইংলিশ ও ম্যাথের এক্সট্রা ক্লাস। যে সকল ছেলেমেয়েরা দুর্বল তাদের জন্য এটা ভালো একটা সিস্টেম। বাট এই আরেকটা যে বিষয়, এটা খুবই ভালো একটা বিষয়, সেটা হলো ভর্তিকৃত স্টুডেন্টদের স্পোকেন ইংলিশের এক্সক্লুসিভ ক্লাস। আমি যেটা বলতেছিলাম যে বিসিএস এর প্রিলির প্রিপারেশনের পাশাপাশি আপনাকে রিটেনের প্রিপারেশন যেমন নিতে হবে, তার পাশাপাশি ভাইবার জন্য আপনাকে রেডি হতে হবে। এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে যে এই যে স্টুডেন্টদের যে স্পোকেন ইংলিশের যে ক্লাসটা, সেটা কি কারণে, সেটা হচ্ছে দেখেন স্পোকেন ইংলিশটা এমন একটা বিষয় যেটা এখন প্রতিটা ছেলে বা মেয়ের, সে গভর্নমেন্ট জব করুক আর না করুক, দেখা যাচ্ছে গভর্নমেন্ট জব করতেছে না, সে প্রাইভেট অর্গানাইজেশনে জব করতেছে, এই ইংলিশ ফ্লুয়েন্সিটা এখন মাস্ট। সেটা বিসিএস ক্যাডার বলেন, সেটা কোনো কোম্পানিতে আপনি চাকরি করেন, সব জায়গায় কিন্তু এই ইংলিশের ফ্লুয়েন্সিটা প্রয়োজন। এখন বিসিএস এ চয়েসের ক্ষেত্রে আমি আবারও আসি, যে চয়েসের ক্ষেত্রে যেটা হয়, আপনি ফার্স্ট চয়েস দিয়ে গেছেন, সে শিক্ষা ফার্স্ট চয়েস দিয়েছেন, আপনার এটা ভাবার কোনো কারণ নাই যে আপনাকে ইংলিশে কোশ্চেন করবে না, এটা ভাবার কোনো কারণ নাই। কারণ এটা ডিপেন্ড করে বোর্ড টু বোর্ড। অনেক বোর্ড আছে, অনেকের এক্সপিরিয়েন্স এরকম যে তাকে কোশ্চেন করেছে, সে ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস দিয়ে গেছে, তাকে কোশ্চেন করতেছে বাংলায়। আবার দেখা যাচ্ছে সে শিক্ষা ফার্স্ট চয়েস দিয়ে গেছে, তাকে কোশ্চেন করতেছে ইংলিশে। এটা বোর্ড টু বোর্ড ভ্যারি করে। আর সর্বোপরি একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি বাংলাদেশের শ্রেষ্ঠতম জব পেতে যাচ্ছেন, সবচেয়ে ভালো জবটা আপনি পেতে যাচ্ছেন। তাহলে আপনি ভালো জবটা যদি আপনাকে পেতে হয়, তাহলে আপনার কোয়ালিটিও সেই পর্যায়ে থাকতে হবে। যারা ওইখানে ভাইবা বোর্ডে বসে থাকে, ভাইবা বোর্ডটা থাকে 3 জন সদস্য নিয়ে একটা ভাইবা বোর্ড গঠিত হয়। 1 নম্বর হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের যিনি মেম্বার, তিনি পদাধিকার বলে ওই বোর্ডের চেয়ারম্যান থাকেন। আর একজন হচ্ছে এক্সটার্নাল, তিনি ন্যূনতম যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা থাকেন, আর একজন এক্সপার্ট থাকেন। তাহলে এই লেভেলের যে 3 জন লোক ওখানে বসে থাকবে, তারা তো আপনাকে যাচাই বাছাই করেই ফাইনালি ভাইভাতে একটা ভালো মার্কস দিবে, রাইট? তো সেইটা যদি আপনাকে দিতে হয়, তাহলে আপনাকে সব লেভেলেই কিন্তু ভালো পারফর্ম করতে হবে। যেমন প্রতিটা স্টুডেন্টের একটা কোশ্চেন আছে, এটা হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। এই কোশ্চেনটা আছে, এইটা কেন করে জানেন? আপনার ফ্লুয়েন্সি লেভেলটা যাচাই করার জন্য। তো এই ফ্লুয়েন্সিটা কেন দরকার হচ্ছে? কারণ যারা ওখানে বসে যাচ্ছে, তারা চাচ্ছে যে তারা সেই ছেলে বা সেই মেয়েটাকে তারা ভালো একটা মার্কস দিক, যে ছেলে বা সেই মেয়েটা শুধু দেশের মধ্যে না, আজকে দেখেন যারা সব ক্যাডারের ছেলে মেয়েদেরই বা সব ক্যাডারেই যারা চাকরি করে, তাদের কিন্তু দেশের বাইরে যেতে হয়। আর দেশের বাইরে যখন একজন ক্যাডার যায়, সে অবশ্যই সে দেশের প্রতিনিধিত্ব করে। সেটা শুধু পররাষ্ট্র ক্যাডার যে প্রতিনিধিত্ব করে বিষয়টা তা না, সব ক্যাডারই কিন্তু যখন দেশের বাইরে যায় তখন সে দেশের রিপ্রেজেন্টেটিভ। তো যেহেতু সে দেশের প্রতিনিধি, স্বাভাবিকভাবে তার ইংলিশের ওই ফ্লুয়েন্সিটা অবশ্যই দরকার। আর এইটা ভাইবা বোর্ড যাচাই করে। এই কারণে ওই আপনি ইংলিশের ফ্লুয়েন্সি যদি আপনি মনে করেন যে না, আমি প্রিলি রিটেন দেওয়ার পরে ভাইবার আগে আমি একটা প্রিপারেশন দেবো, তার দরকার নাই। আপনি প্রিলিমিনারি থেকেই আপনার প্র্যাকটিস শুরু হোক, কারণ ফ্লুয়েন্সিটা ফুল প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। এটা 1-2 দিনে ফ্লুয়েন্সি ওই লেভেলে যাওয়া সম্ভব না। তার মানে প্র্যাকটিসটা আপনাকে আগে থেকেই শুরু করতে হবে। তো অ্যাচিভমেন্ট যে অ্যারেঞ্জটা করেছে, যে তারা প্রিলিমিনারি স্টুডেন্টদের এই স্পোকেনের যে ব্যবস্থাটা করেছে, এটা ভালো একটা দিক। সে বিসিএস এর ভাইভাতে তো সে এটার হেল্প পাবেই, পাশাপাশি তার সারাটা জীবন এই হেল্প তার কাজে লাগবে। আমি কিছু সময় আগেও আমি 2জন ক্যাডার সার্ভিসের 2জন কর্মকর্তার সাথে কথা বলতেছিলাম। তারা পুলিশ ক্যাডারের, একজন এসপি আর একজন অ্যাডিশনাল এসপি, ওনারা আসছিলেন এখানে
কি বলে পেট্রোনাস এডুকেশনের একটা আইডিপি একটা এক্সাম সেন্টার আছে, তাদের সাথে কথা বলতেছিলাম। তারা দেখেন তাদের দুর্বলতার জায়গাটাও দেখলাম, তারা চাকরি পেয়ে গেছে, তারা ইন সার্ভিসে, বাট তাদের ওই দুর্বলতার জায়গাও দেখলাম ওই স্পোকেন ইংলিশ। আর আমাদের দেশের প্রেক্ষাপটে স্পোকেন ইংলিশে ভালো ফ্লুয়েন্সি থাকা মানে কি, আপনি ফ্রম দ্য ডে ওয়ান, আপনি জবে যাওয়ার পরে, চাকরিতে জয়েন করার পরে ফ্রম দ্য ডে ওয়ান আপনি স্পেশাল কিছু দেখবেন। আপনি যদি অ্যাডমিন ক্যাডারে জয়েন করেন, দেখবেন আপনার ডিসি আপনাকে আলাদাভাবে মূল্যায়ন করতেছে, আপনি ভালো ইংলিশ জানেন। তার মানে আপনাকে যখন দেখবেন কি যে বাইরে থেকে একটা টিম আসছে, ফরেনাররা আসছে, যেখানে ডিসি স্যার দেখবেন কি যে আপনাকে এগিয়ে দিচ্ছে। পুলিশ ক্যাডারে আপনি যান, ওখানে যখন বাইরের কোনো ডেলিগেটরদের সাথে কথা বলতে হবে, আপনাকে এগিয়ে দিচ্ছে। তার মানে কি জবের ফ্রম দ্য ডে ওয়ান আপনি একটা প্রিভিলেজ পেয়ে যাচ্ছেন। আমি স্পোকেন নিয়ে এত বেশি গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে এটা এমন একটা বিষয়, এটা শুধু আপনার জব না, এটা আপনার সারা জীবনই কাজে লাগবে। সেক্ষেত্রে আপনি বিসিএস এ ক্যাডার যদি নাও হতে পারেন, যদি আপনার কোনো কারণে আপনি বিসিএস এ ক্যাডার হতে পারেননি, আপনি যদি প্রাইভেট অর্গানাইজেশনে যান, সেখানেও আপনার এটা কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে। এটা এমন একটা বিষয়। বিসিএস ক্যাডার হওয়ার জন্য ভালো বিশ্ববিদ্যালয় অধ্যয়ন জরুরি কিনা, এটা আসলে এমন একটা বিষয় যে এখানে বিসিএস এর, আমি যেটা বলতেছিলাম যে বিসিএস এর সব স্টুডেন্টের জন্য সবচেয়ে ভালো সুযোগের জায়গা, এবং বিসিএস এর জন্য এটাই হচ্ছে সবচেয়ে সৌন্দর্যের একটা জায়গা যে বিসিএস এ সবাই সমানভাবে সুযোগ পেয়ে থাকে। যেমন এখানে আপনি কোন সাবজেক্ট থেকে পাশ করে আসছেন, আপনার রেজাল্টটা ফাইনালি যে যোগ হচ্ছে না, যেটা এসএসসি এইচএসসির রেজাল্টটা আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে জরুরি ছিল, বিসিএস এর ক্ষেত্রে এটা জরুরি না। এখানে আপনার অনেকে থার্ড ক্লাস পেয়েও বিসিএস এ ক্যাডার হয়েছে, এরকম উদাহরণ অনেক আছে। আর ইদানিং যেটা হচ্ছে যে প্রতিটা বিসিএস এর রেজাল্ট দেওয়ার পরে দেখবেন বড় একটা সংখ্যক ছেলেমেয়ে আইদার প্রাইভেট ইউনিভার্সিটি ওর হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করে তারা চাকরি পাচ্ছে। তো এটার মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে ওই ছেলে বা ওই মেয়েটা সে লেগে থাকতেছে বিসিএস এর সাথে, এবং সে অনেক ছেলে মেয়ে কি হচ্ছে ভর্তি হওয়ার পর, ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে। তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে প্রিপারেশন নিলে সেটা দেওয়া হচ্ছে একটা পর্যায়ে যে এসে এখন অনার্স অ্যাপিয়ার দিয়ে ছেলেমেয়েরা চাকরি পেয়ে যাচ্ছে। এরকম উদাহরণ অনেক আছে যে যারা অ্যাপিয়ার দিয়েই বিসিএস এ চাকরি পাচ্ছে। আর এখানে কোশ্চেনের ধরনটা হচ্ছে এরকম, বা প্রিপারেশন এমনভাবে নিতে হয়, আপনি ইউনিভার্সিটি থেকে যে সাবজেক্টটা পড়ে আসছেন, যে সাবজেক্ট পড়ে আসছেন, সেইটার সাথে এইটার খুব বেশি সম্পর্ক নাই। অনেকে মনে বলে যে আমি বাংলায় পাশ করছি, ইংলিশে পাশ করছি, সো আমার এখানে একটা স্কোপ আছে। আসলে ওইভাবে কোনো স্কোপ আপনার এখানে নাই, কারণ এটাকে জেনারেলাইজ করা হয়েছে যাতে সব ডিসিপ্লিনের ছেলেমেয়েরা এসে এখানে সমান সুযোগ পায়। সেই ফরম্যাটটা তৈরি করে দেওয়া হয়েছে বিসিএস প্রিলিমিনারি ইভেন্ট রিটেনেও। তার মানে প্রিলিমিনারিতে প্রথমে আপনাকে কি করতে হচ্ছে, এখানে দেখেন বাংলা পড়তে হচ্ছে, এখানে আপনাকে ইংলিশ পড়তে হচ্ছে, এখানে জেনারেল সায়েন্স পড়তে হচ্ছে, এখানে ম্যাথস, এখানে বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, এই টোটাল বিষয়গুলোর সমন্বয় করেই ফাইনালি আপনি প্রিলিমিনারিতে পরীক্ষা দিচ্ছেন বা প্রিপারেশন নিচ্ছেন। তার মানে কি, যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড তার জন্য সমান সুযোগ থাকতেছে, যে আর্টস ব্যাকগ্রাউন্ড তার জন্য একই সুযোগ থাকতেছে, যে কমার্সের ব্যাকগ্রাউন্ড তারও একই সুযোগ থাকতেছে। তার মানে সবাই একদম জিরো থেকে প্রিপারেশনটা শুরু করতেছে। দ্যাটস ওয়াই এখানে প্রাইভেট ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটি এরাও এখন সমানভাবে এগিয়ে আসছে এবং তারাও এখানে চাকরি পাচ্ছে। দেখেন আমি কয়েকটা উদাহরণ দেখাই এখানে, যে এখানে কয়েকটা 36তম বিসিএস এর চট্টগ্রাম সরকারি কলেজ থেকে জুলহাস হোসাইন সে প্রশাসন ক্যাডারে চাকরি পেয়েছে। সারদা সুন্দরী মহিলা কলেজ 34তম বিসিএস সে পররাষ্ট্র ক্যাডারে চাকরি পেয়েছে ফাল্গুনী বাগচি। 28তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে নোয়াখালী সরকারি কলেজ থেকে চাকরি পেয়েছে প্রশান্ত কুমার। 34তম বিসিএস এ ওয়ালিদ বিন কাশেম, সে সারা বাংলাদেশে প্রথম হয়েছিল, সে আউসমান ইউনিভার্সিটি স্টুডেন্ট। এভাবে রুহুল আমিন প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কাজী ইসাইদ হোসেন। তো এইটা জাস্ট কয়েকটা উদাহরণ দেওয়া আছে, এরকম অজস্র উদাহরণ রয়েছে যে প্রতিটা বিসিএস এ বড় সংখ্যক একটা ছেলে মেয়ে তারা চাকরি পায় প্রাইভেট ইউনিভার্সিটি প্লাস হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তো এই কারণে বিসিএস এর জন্য ইউনিভার্সিটিগুলোও ফ্যাক্টর না, ইউনিভার্সিটির পাশাপাশি দেখেন যে সাবজেক্টও কোনো ফ্যাক্টর না। দেখেন এখানে কয়েকজন রুহুল আমিন শরীফ, সে প্রশাসনে প্রথম হয়েছে, সিভিল ইঞ্জিনিয়ার থেকে পাশ করে আসছে। এখানে আতাউর রহমান পররাষ্ট্রে চতুর্থ হয়েছে, সে বাংলা ডিপার্টমেন্ট থেকে পাশ করেছে। শাহ মোহাম্মদ সজীব, সে সমাজবিজ্ঞান থেকে পাশ করেছে 34তম বিসিএস এ।
আশিকুর রহমান, সে পররাষ্ট্র অষ্টম ব্যবসা প্রশাসন থেকে। তার মানে খেয়াল করেন যে সব ডিসিপ্লিনের ছেলেমেয়েরাই কিন্তু বিসিএস এ সুযোগ পাচ্ছে। তার মানে কি, আমি যেটা বলতেছিলাম, যেটাকে জেনারেলাইজ করে দেওয়া হয়েছে, এটা সায়েন্স থেকে যে আসতেছে তাই সেও যে সুযোগ পাচ্ছে, আর্টস থেকে যে আসতেছে সেও একই সুযোগ পাচ্ছে, কমার্স থেকে যে আসতেছে সে একই সুযোগ পাচ্ছে। একই সুযোগ যেহেতু সবাই পাচ্ছে, তার মানে এইটা সবার জন্যই সমান সুযোগ থাকছে। দ্যাটস ওয়াই সাবজেক্ট, ইউনিভার্সিটি এগুলো কোনো ফ্যাক্টর না। এবার আমরা আসি 43তম বিসিএস সার্কুলার যেটা, সেইটা সম্পর্কে আমরা একটু দেখি যে এখানে মোট পদ সংখ্যা আছে 1814টি, যেখানে জেনারেল ক্যাডার আছে 550টি, টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার যেটা আমরা বলি তার সেটা হচ্ছে 1264টি। সব মিলিয়ে আপনার যেটা বলতেছিলাম যে 43তম বিসিএস এ দেখেন, আমরা যদি আলাদা আলাদা করে আমরা যদি মেইন ক্যাডারগুলো দেখাই, জেনারেল ক্যাডারগুলো, তাহলে এখানে পররাষ্ট্রে আছে 25টি, প্রশাসনে আছে 300টি, পুলিশে আছে 100টি, কাস্টমসে আছে 14টি, ট্যাক্সে আছে 19টি, তথ্য ক্যাডারে 24টি, সমবায়ে 29টি, নিরীক্ষা ও হিসাবে আছে 35টি। এটা হচ্ছে জেনারেল ক্যাডারের একটা সামারি আমরা দেখলাম। তো এই ক্যাডারগুলোতে যে চাকরি পাওয়ার জন্য যেটা করণীয়, সেটা তো আমি একটা ব্যাখ্যা আপনাদের দিয়ে দিলাম। সেটা হচ্ছে প্রিলিমিনারিতে আসলে প্রিপারেশনটা আপনাদের কিভাবে নেওয়া উচিত সেটা আমি একটু আলোচনা করব। তার আগে আমি ফর্ম পূরণের যে কৌশলটা সেইটা আমি একটু দেখাই। যে খেয়াল করে দেখেন যে আপনারা এখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই 3টা জায়গায় আপনাকে ফর্ম পূরণ করতে হবে। তো আসলে ফর্ম পূরণের যে বিষয়গুলো আছে, আমি সব বিষয়গুলো আপনাকে ব্রিফ করব না, কারণ এখানে কিছু কিছু বিষয় আছে যেগুলো এখানে ব্রিফ করার কোনো প্রয়োজন নাই। এই বিষয়গুলো আপনি নিজেই বুঝতে পারবেন। মানে আপনার নাম কী হবে এটা আপনি ভালো করে লিখতে পারবেন, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, এই ইনফরমেশনগুলো, শিক্ষকতা যোগ্যতার ইনফরমেশনগুলো, এগুলো আপনি আপনার এসএসসি সার্টিফিকেট বের করলে আপনি ওখানে পেয়ে যাবেন। আমি ওই আলোচনায় যাব না, আমি যাব হচ্ছে সেই আলোচনায় যে জায়গাগুলো খুবই ক্রিটিক্যাল এবং যে জায়গাগুলো সচরাচর ভুল হয়, এই জায়গাগুলোটা নিয়ে আমি মূলত আলোচনা করব। তো এখানে এই যে ফর্মটা আপনারা যে পেজটা দেখছেন, প্রথমে ওপেন করলে আপনারা এইরকম একটা পেজ দেখতে পাবেন। তো যে জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো নিয়ে আমি কথা বলি। 1 নম্বরে হচ্ছে আপনাকে ফর্ম পূরণে যে সকল সতর্কতা অবলম্বন করতে হবে, যথাসম্ভব নিজে আবেদন করা। তার মানে কি, আসলে দেখেন আমরা অনেকেই কি করি, নিজে পূরণ না করে অন্যকে দায়িত্ব দিই। আমি এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে এইটা কখনোই করবেন না। আপনি নিজে পূরণ করবেন। আর যদি আপনি টেকনোলজি ব্যাপারে অত সাউন্ড না হয়ে থাকেন, তাহলে আপনি কারোর হেল্প নিলে আপনি অবশ্যই তার পাশে বসে পূরণ করবেন। আর আসলে এটা নিজে পূরণ করাই উচিত। আপনি অনার্স কমপ্লিট করে ফেলছেন, আপনার ফর্মটা যদি আপনি পূরণ করতে না পারেন, এটা আসলে দুঃখজনক। সো নিজেই করবেন, এটা ভালো হবে। আর যদি আপনার কাছে মনে হয় না, কনফিডেন্স লেভেল কম, টেকনোলজিতে আপনি অত এগিয়ে না, সেক্ষেত্রে যদি দোকান থেকে করেন তাহলে অবশ্যই আপনি পাশে বসে তথ্য যাচাই করে আপনি এটা পূরণ করবেন। ব্যক্তিগত তথ্যে বানান সতর্কতা, আপনার ফর্মের বানানগুলো যেন ভুল না হয়, এটা আপনি খেয়াল করবেন। বানান খুব, আপনি বিসিএস এর ক্যান্ডিডেট, আপনি ফাইনালি ভাইবা যখন দিবেন, এই ইনফরমেশনগুলো তাদের এই ভাইবা বোর্ডের হাতে থাকবে, সামনে থাকবে। তো তারা যদি দেখে যে আপনি এই বানানগুলো ভুল করেছেন, এই বানান ভুলের কারণে যে ফাইনালি আপনি পরীক্ষা দিতে পারবেন না, বিষয়টা কিন্তু তা না। কিন্তু এই বানান ভুলগুলো মানে আকার একার এগুলো পরবর্তী ভাইবা বোর্ডের সামনে আপনি নিজেই মানে ছোট হয়ে যাবেন। আর একটা বিষয়ও আছে, এই ভুলগুলোর কারণে যেটা হয়, আপনি মানসিকভাবেও অনেক পিছিয়ে থাকবেন। মেন্টালি কনফিডেন্ট থাকাটাও কিন্তু একজন বিসিএস ক্যান্ডিডেটের জন্য খুবই জরুরি। সার্টিফিকেট ও এনআইডি এর তথ্য মিলিয়ে নেওয়া। সার্টিফিকেট ও এনআইডির যে তথ্যগুলো আছে সেগুলো একই আছে কিনা, বা এই তথ্যগুলো আপনি যেটা পূরণ করতেছেন সেটা সঠিক আছে কিনা, সেটা অবশ্যই আপনি দেখবেন। বর্তমান ও স্থায়ী ঠিকানার বিষয়ে স্বচ্ছ ধারণা থাকা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি খেয়াল করে দেখেছি, একটা বিষয় মনে রাখবেন, আপনি যতগুলো অ্যাড্রেস দেবেন ততগুলো মানে অ্যাড্রেসেই কিন্তু পুলিশ ভেরিফিকেশন হবে। তার মানে কি, যে আপনি নিজের প্রবলেম নিজে ইনভাইট করে নিয়ে আসতেছেন। সবচেয়ে ভালো হয় আপনি একটাই অ্যাড্রেস ইউজ করেন, যেটা স্থায়ী অ্যাড্রেস, সেইটাকেই আপনি
মানে সেটাকেই বর্তমান দেন, কোনো সমস্যা নেই, এটা আপনার জন্য সুবিধা হবে। কিন্তু যদি এইরকম হয় যে না আসলে ওখানে আপনার কেউ থাকে না, আপনাকে কেউ চিনে না, সেক্ষেত্রে আপনি স্থায়ী বর্তমান দুইটাই ইউজ করতে পারেন। তবে আরেকটা বিষয় আমি এখানে যোগ করে রাখি, আপনি যে স্থায়ী ঠিকানাটা যে অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেসের জন্য অ্যাটলিস্ট আপনার বাবা বা আপনার নিজের নামে জায়গা থাকে। এইটা যদি না থাকে তাহলে ফাইনালি কিন্তু আপনি চাকরিতে জয়েন করতে পারবেন না। আপনি ফাইনালি চাকরি পাওয়ার পরেও চাকরিতে জয়েন করতে পারবেন না, এই কারণে যে আপনার ওইখানে নিজের বাবার নামে, নিজের নামে বা আপনার দাদার নামে থাকলেও হবে, হেরিটিক্যালি যেহেতু আপনার বাবা ভাই পাবে ওইটা, এইটার জন্য থাকে। মানে স্থায়ী ঠিকানাটা এই কারণেই কিন্তু নেওয়া হয়। সেকেন্ড হচ্ছে ফর্ম পূরণে যে সকল সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাকে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস বলে একটা ঘর থাকবে, সেখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে কি বলা যায় যে দুই ধরনের এটা থাকবে, আপনি চাকরি করেন কি করেন না। তবে যদি আপনি সরকারি চাকরি বা কোনো কি বলা যায় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যদি চাকরি না করে থাকেন বা আধা সরকারি প্রতিষ্ঠানে যদি চাকরি না করে থাকেন, তাহলে এখানে আপনি নন এমপ্লয়েড লিখে দেওয়াই ভালো হবে। কারণ আপনি কোম্পানির চাকরি তথ্য এখানে দেওয়া থাকলে সেটা হচ্ছে এটা সিনিয়র যে বিষয়গুলো থাকে, এটা একটা ঝামেলার বিষয়। এই জন্য আপনি গভর্নমেন্ট জব যদি করেন তাহলেই এটা দেওয়াটা ভালো হবে, না হলে ওইটা আর একটা প্রবলেম, শুধু শুধু ইনভাইট করে আনার কোনো প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে আপনাকে গভর্নমেন্ট জব করলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমেই আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, সেটা প্রিলি থেকেই কিন্তু শুরু করতে হবে। যে ভাইবার আগে যে একটা এনওসি নিয়ে আসবেন, সেক্ষেত্রে কিন্তু এই যে জবে আপনি এতদিন ছিলেন সেই সুবিধাটা কিন্তু আপনি ওইভাবে পাবেন না ওইখানে। নিজের সুবিধা মতো কেন্দ্র চয়েস দেওয়া, এইটার সাথে চাকরি পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নাই। এইটা যে কেন্দ্র আপনার কাছে হবে, যে কেন্দ্রে পরীক্ষা দেওয়াটা আপনার জন্য সহজ হবে, আপনি সেই কেন্দ্রটা চয়েস দিবেন। প্রিলি প্রশ্নের ভার্সন ঠিক করে নেওয়া, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে আপনি যদি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হন তাহলে আপনাকে কিন্তু এই ভার্সনটাও আপনাকে এখনই সিলেক্ট করে নিতে হবে, না হলে পরবর্তীতে যে আপনি একটা সমস্যায় পড়বেন। দ্যাটস ওয়াই আপনাকে কোন ভার্সনে আপনি পরীক্ষা দিবেন সেটা এখনই সিলেক্ট করে নেবেন। ছবি ও স্বাক্ষরের বিষয়ে স্বচ্ছ ধারণা রাখা। ছবির বিষয়টা তো এটা 300x300 এই মাপের ছবি আপনি ওখানে আপলোড করবেন। সিগনেচারের ক্ষেত্রে যেটা সিগনেচারটা ওইভাবে আপনি আপলোড করবেন। কিন্তু এখানে আপনাকে আরেকটা বিষয় আমি উল্লেখ করে দিই যে স্বাক্ষর দেওয়াটা নিয়ে এখানে আমার একটা সাজেশন আছে। আপনার স্বাক্ষর আপনিই দিবেন, আপনার মতো করেই দিবেন। তবে আমার মানে সাজেশনটা এটাই যে এখানে আপনি আমরা যেটা দেখি যে আমি নিজেও যখন বেকার ছিলাম, যখন ইউনিভার্সিটিতে ছিলাম, তখন আমি যেটা করতাম আমাদের সিগনেচার কিন্তু মিলতো না, একটার সাথে একটার কোনো সম্পর্ক থাকতো না। আপনি এখন যে সিগনেচারটা দিবেন, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে প্যাচায়ে আপনার সিগনেচার করার দরকার নাই। কারণ এটা আপনি এখন দিবেন আর 2 বছর পরে যখন ভাইবার সময় আপনার সিগনেচার আর এই সিগনেচারের কোনো মিল থাকবে না। আর বেকার মানুষদের সিগনেচারে একটু সমস্যা থাকেই। তো তার মানে এটা আমার একটা অনুরোধ যে আপনারা সিগনেচারটা না করে শুধু আপনার নামটা লিখে দেন, এটা ভালো হবে। কারণ আপনি যখন আপনার নামটা লিখবেন ওটা সারা জীবন একইভাবে লিখবেন। চাকরিতে জয়েন করার পরে তারপর আপনার যত ধরনের সিগনেচার মনে হয় তত ধরনের সিগনেচার করবেন, কিন্তু আপাতত আপনি মানে নিজের তৈরি করা কোনো সিগনেচার ওখানে দেওয়ার দরকার নাই। স্রেফ আপনি নামটা লিখে দেন, তাহলে আপনার প্রবলেম কম হবে। কারণ ফর্ম পূরণের ক্ষেত্রে এই বিষয়গুলো কেন আমি বলতেছি যে আপনি ফর্ম পূরণে একটা ভুল করলেন, ভুল করার পরে কি হবে, মেজর ফল্ট করলে তো আপনার পরীক্ষা দেওয়ারই কোনো সুযোগ থাকবে না। প্রতি বছর অনেক ছেলেমেয়ের, আমরা এত বলার পরেও অনেক ছেলেমেয়ে তাদের ফর্মটা পূরণ করার পরে তারা যেটা করে সেটা হচ্ছে কি কিছু ভুল করে থাকে এবং সেইটার নিয়ে একটা মানসিক যন্ত্রণায় থাকে। দেখা যাচ্ছে ওই ভুলের কারণে তার চাকরিতে বা রিটেনে বা ভাইভায় কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু তার মেন্টাল যে সমস্যাটা তৈরি হবে ওইটার জন্য তার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তার কাছে সারাক্ষণ মনে হবে যে আমি যে ভুল করেছি এটার কারণে মানে আমার প্রিলিমিনারি অ্যাডমিট কার্ড পাবো না, আমি যে ভুল করেছি সেটার কারণে আমাকে ফাইনালি মানে আমি প্রিলিতে ঠিক আছে রিটেন পরীক্ষা মানে দিতে পারবো না, বা ফাইনালি আমার চাকরি হলে আমি জয়েন করতে পারবো না, মানে এই ধরনের একটা মেন্টাল প্রবলেম তৈরি হয়। তাহলে সেটা থেকে তো অ্যাটলিস্ট আপনি রেহাই পাবেন। কিছু ভুল আছে যেগুলো করলে আপনি ডেট অফ বার্থ যদি ভুল করে ফেলেন, আপনি যদি আপনার নাম পুরোটাই চেঞ্জ মানে আপনার মানে আপনি সায়েন্সের আপনি দিয়েছেন ওখানে আর্টসের, এই ধরনের যদি সমস্যা হয় তাহলে তো আপনার
কি বলা যায় টোটাল এটাই বাতিল হয়ে যাবে। মেজর কিছু ফল্ট আছে যেগুলো করলে আপনার পরীক্ষা দেওয়ারই কোনো সুযোগ থাকবে না। ক্যাডার চয়েসের বিষয়ে জ্ঞান রাখা, হ্যাঁ, কিন্তু এখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে যেটা নিয়ে আমি কথা বলবো। সেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনি ভালো একটা মার্কস পেলেন, এখানে আমি একটা উদাহরণ দিয়েছি যে 67% মার্কস যদি আপনি পান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আপনি পররাষ্ট্র ক্যাডারে চাকরি পাচ্ছেন। তো পররাষ্ট্র ক্যাডারে চাকরি পাচ্ছেন, কিন্তু আপনার ফার্স্ট চয়েস পররাষ্ট্র দেওয়া নেই। আপনার ফার্স্ট চয়েস কি দেওয়া আছে? আপনার ফার্স্ট চয়েস দেওয়া আছে শিক্ষা। তাহলে কিন্তু আপনি ওই শিক্ষাতেই চাকরি পাবেন, আপনি কিন্তু পররাষ্ট্রে চাকরি পাওয়ার সুযোগটা আপনি পাচ্ছেন না। এরকম যেন না হয় আপনি শিক্ষকতা যখন করতে গেলেন, করতে যাওয়ার পরে আপনাকে এটা নিয়ে পরবর্তীতে কি বলা যায় যে একটা ভিতরে এরকম কাজ করতে পারে যে শিক্ষকতার চেয়ে আমার পররাষ্ট্রের সুযোগ ছিল, এই আফসোসটা যেন তৈরি না হয় আপনার। এই কারণেই কথাগুলো বলা। আমি অনেককে দেখেছি যে তারা পরবর্তীতে যেটা হয়েছে, সে শিক্ষা ফার্স্ট চয়েস দিয়ে গেছে, কিন্তু কিছুদিন চাকরি করার পরে তারপরে আবার তাদের মধ্যে একটা হতাশা কাজ করেছে যে না, শিক্ষায় আমার আশাটা ঠিক হয়নি, আমার অ্যাডমিনে যাওয়া উচিত ছিল, পররাষ্ট্রে যাওয়া উচিত ছিল। সে পরবর্তীতে কি করেছে, যে পরবর্তীতে 2-3টা বিসিএস পরে যে অ্যাডমিনে বা পুলিশে বা পররাষ্ট্রে চাকরি নিয়েছে। তো তাতে কি হলো, তার এই 3-4টা ব্যাচ বা 2টা ব্যাচ পরে তখন সে জয়েন করলো, তখন আলটিমেটলি কিন্তু সে অনেক পিছিয়ে গেল। সে দেখবে তার জুনিয়ররা পরে অ্যাডমিনে যে পুলিশে যে পরবর্তীতে দেখলো তার জুনিয়ররা তার এখানে বস হয়ে আসে। এই ভুলটা, এই জন্য আমি বলবো যে শিক্ষকতা আপনি করেন অবশ্যই, কিন্তু আপনার মধ্যে এই রিয়েলাইজেশনটা যেন না হয় যে না, শিক্ষকতা করতে যে আমার তার চেয়ে অ্যাডমিনই ভালো ছিল, পররাষ্ট্র ভালো ছিল। এই কারণে আমাদের এই কথাগুলো বা চয়েস সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়া। আমি অনেক ছেলে বা মেয়েকে দেখেছি যারা বাংলাদেশ ব্যাংকে চাকরি করে, এডি বা ডেপুটি ডিরেক্টর হয়ে গেছে, তারা ওইখান থেকে পরবর্তীতে অ্যাডমিনে জয়েন করেছে, পুলিশে জয়েন করেছে, ফরেন অ্যাফেয়ার্সে জয়েন করেছে। পরবর্তীতে তারা কি করছে, আবার ব্যাক করে চলে গেছে বাংলাদেশ ব্যাংকে। তাদের এই অ্যাডমিনের চাকরিটা ভালো লাগেনি, পুলিশের চাকরিটা ভালো লাগেনি, তারা চলে গেছে। কারণ তাদের কাছে মনে হয়েছে যে ওইখানে আমরা ছিলাম, ভালো ছিলাম। মানে এটা হচ্ছে আপনি স্বপ্ন দেখে আসছেন, এটা ঠিক আছে, সেই অনুযায়ী আপনি যখন জব করতে গেছেন আপনার ওইটা ভালো লাগেনি, এটাও হতে পারে। তবে আমার ওইটাই সাজেশন যে আপনার যেটা চয়েস সেটাই আপনি দিবেন, তাহলে আপনার জবটা করতে ভালো লাগবে। কিন্তু আফসোসটা যেন না করতে হয়, এই কারণে আমার এই কথাগুলো বলা। এই যে ফরেন অ্যাফেয়ার্সে ফার্স্ট হয়েছিল 33তম বিসিএসে একটা ছেলে, রিজন ইসলাম, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দিয়ে সে ফরেন অ্যাফেয়ার্সে ফার্স্ট হয়েছিল। সে আমাদের স্টুডেন্ট ছিল আমার। সে পরবর্তীতে যেটা হলো সেটা হচ্ছে সেই চাকরিটা সে এনজয় করতে পারেনি, সে ছেড়ে দিয়ে সে ব্র্যাক ইউনিভার্সিটিতে পরবর্তীতে আবার জয়েন করেছে। তো এরকম উদাহরণও আছে। তো আপনার ক্ষেত্রে এটা যেন না হয়, এই কারণে আমি এই কথাগুলো বলতেছি। চয়েসের ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা মনে রাখতে হবে যে আসলে ক্যাডারটাকে আমরা 3টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে জেনারেল ক্যাডার, একটা প্রফেশনাল ক্যাডার, একটা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার। জেনারেল ক্যাডার কোনগুলো? জেনারেল ক্যাডারটা হচ্ছে পুলিশ, কাস্টমস, ট্যাক্স, এগুলো আমি আসতেছি। যারা শুধু শিক্ষা ক্যাডার বা টেকনিক্যাল ক্যাডার চয়েস দিতে চান তাদের ক্ষেত্রে করণীয়টা আমি আগে একটু বলে দিই। যারা এডুকেশন বা টেকনিক্যাল, যারা মনে করবেন যে আমি শিক্ষকতাই করব, আমি অন্য কোনো চাকরি করব না, তারা শুধু ওই একটাই চয়েস দিবেন, তাদের পরবর্তী আর চয়েস দেওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি যেহেতু শিক্ষকতাই করবেন, আপনার ওই একটা চয়েসই থাক। আর টেকনিক্যাল ক্যাডার যারা ইঞ্জিনিয়ার আছেন বা যারা ডক্টর, তারাও তাদের ক্ষেত্রে যদি তারা এটাই করতে চান তাহলে তারা ওইটাই চয়েস রাখবেন। আর এর বাইরে চয়েস দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনি দিতে পারেন, কিন্তু ওইটা কোনো লাভ হবে না আপনাকে। যদি আপনারা এখানে চয়েস দেন শুধু শিক্ষা ক্যাডার বা টেকনিক্যাল ক্যাডার, তারা একটাই চয়েস দেন, বা তার সাবজেক্টের সাথে যেগুলো যায় সেই কয়েকটা চয়েস দিতে পারেন, তার বাইরে চয়েস দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে আসি আমরা ক্যাডার চয়েসটা আমরা মূলত 3টা ব্যাকগ্রাউন্ড থেকে আলোচনা করেছি। সায়েন্সের ব্যাকগ্রাউন্ড যারা, তাদের জন্য চয়েসটা কেমন হওয়া উচিত। সেকেন্ড হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ড যারা, তাদের জন্য চয়েসটা কেমন হওয়া উচিত। থার্ড হচ্ছে যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কমার্স, তাদের জন্য আমরা একটা চয়েস লিস্ট দিয়েছি। আবার ওভারঅল একটা লিস্ট আমরা আপনাদের দিব। আপনার যেটা আপনার সাথে যায় সেইটাই গ্রহণ করবেন আশা করি। প্রথমে আমরা আসবো যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে সায়েন্স, তাদের চয়েসটা কীরকম হওয়া উচিত। একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি আপনার সায়েন্স হয়, তাহলে আপনি আপনার চয়েস লিস্টটা এরকম হওয়া উচিত। সেক্ষেত্রে
চয়েসটা দেওয়ার আগে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে ক্যাডার সম্পর্কে জানাটাও জরুরি। আমি খুব অল্প সময়ের মধ্যে কয়েকটা ক্যাডার সম্পর্কে আপনাদের ব্রিফ করি। পররাষ্ট্র যদি আপনার ফার্স্ট চয়েস হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে পররাষ্ট্র ক্যাডারের কাজটা কি, এইটা আমি জাস্ট একটু ব্রিফ করি। পররাষ্ট্র ক্যাডারে যদি আপনার চাকরি হয়, তার মানে সারা দেশ, পৃথিবীতে আপনি এই দেশের প্রতিনিধিত্ব করবেন। পৃথিবীতে বিভিন্ন বাংলাদেশের যে অ্যাম্বাসিগুলো আছে বিভিন্ন দেশে, সেই অ্যাম্বাসিগুলোতে আপনার পোস্টিং হবে। দেশে যে মিনিস্ট্রি আছে সেখানেও আপনার পোস্টিং হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ মূলত যারা অফিসার হিসেবে জয়েন করে তাদের কাজ এটা, যে সারা পৃথিবীতে আমাদের দেশকে উপস্থাপন করা। সেকেন্ড হচ্ছে প্রশাসন। প্রশাসন ক্যাডারটা হচ্ছে রাষ্ট্রের যে শাসন বিভাগ, মূলত মন্ত্রণালয়গুলো, এই মন্ত্রণালয়ের যারা সচিব, এই সচিবগুলো বলা যেতে পারে প্রায় সব সচিবই, দুই একজন ব্যতীত সব সচিবই এই অ্যাডমিন ক্যাডার থেকে হয়ে থাকে। এবং ফিল্ড পর্যায়ে তাদের যে অফিসগুলো রয়েছে, ইউনো অফিস, ডিসি অফিস, কমিশনারের অফিস, বিভাগীয়, এই সব জায়গায় কিন্তু পোস্টিং হয় হচ্ছে এই অ্যাডমিন ক্যাডারের। ক্যাডার সার্ভিসের যে একটা মূল বিষয়, যেটা হচ্ছে জবের যে ভেরিয়েশনটা, সেটা মূলত এই অ্যাডমিন ক্যাডার যারা চাকরি করে বা চাকরি পায় তারাই এই ফ্লেভারটা পেয়ে থাকে। এবং রাষ্ট্রের নীতি নির্ধারণী সিদ্ধান্তের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা থাকে এই অ্যাডমিন ক্যাডারে যারা চাকরি করে তাদের। থার্ড হচ্ছে পুলিশ। পুলিশ একেবারেই স্পেশালাইজড একটা ক্যাডার। এটা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে বাংলাদেশ এই পুলিশ অন্যান্য বাহিনী, মেইনলি পুলিশ লিড এই আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে নিয়োজিত থাকে এবং তারাই নেতৃত্ব দেয়। অন্য আরও কয়েকটা বাহিনী আছে যারা বিভিন্ন, যেমন আনসার ক্যাডার, আনসার, তারাও এই আইন শৃঙ্খলা রক্ষা ভূমিকা রাখে। তবে মূলত সামনে থেকে যারা নেতৃত্ব দেয় সেটা হচ্ছে এই পুলিশ ক্যাডার। কাস্টমস ক্যাডারের কাজ হচ্ছে, তাদের মূল কাজ হচ্ছে সরকারের যে রাজস্ব সংগ্রহ, এই রাজস্ব সংগ্রহ তারাই নেতৃত্ব দেয় সামনে থেকে। কাস্টমস এবং ট্যাক্স ক্যাডার নিরীক্ষা ও হিসাব হচ্ছে সরকারি যে গভর্নমেন্ট যে এক্সপেন্ডিচার সেটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব হচ্ছে এই কাস্টমস ক্যাডারের, অডিট ক্যাডারের। আর এরপরে যে ক্যাডারগুলো আছে কম বেশি আপনারা সবাই এগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া আছে, বা আমাদের যে অনলাইন সেমিনারগুলো হয় সেখানে অ্যাটেন্ড করলে সেগুলো আপনারা আরও ভালোভাবে জানতে পারবেন। এই ওভারঅল মিলিয়ে হচ্ছে মোটামুটি ক্যাডারগুলোর কাজ। তো সেক্ষেত্রে আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা স্টুডেন্ট তাদের প্রতি আমার সাজেশন থাকবে, আপনার যদি ফার্স্ট চয়েসের ক্ষেত্রে যদি আপনি আসেন, মানে চয়েস লিস্টটা কেমন হওয়া উচিত, সেক্ষেত্রে আমি বলবো 1 নম্বর পররাষ্ট্র, 2 নম্বর হচ্ছে প্রশাসন, 3 নম্বর হচ্ছে পুলিশ, 4 নম্বর হচ্ছে কাস্টমস, 5 নম্বর হচ্ছে অডিট, 6 নম্বরে ট্যাক্স, 7 নম্বরে ইনফরমেশন, 8 নম্বরে ডাক, 9 নম্বরে খাদ্য, 10 নম্বরে পরিবার পরিকল্পনা। এর চেয়েও বেশি চয়েস আপনি দিতে পারবেন, কিন্তু এইটা দিয়ে খুব বেশি লাভ হবে না। কারণ এইটা যদি আপনি দেন, তা আমরা যেটা ইতিপূর্বে দেখেছি যে আসলে চাকরি হলে প্রথম 4-5টার মধ্যে আপনার চাকরিটা হবে, আর না হলে আপনার চাকরি হবে না, এটা ধরে নিতে হবে। সেক্ষেত্রে আপনার বোধ ক্যাডারে যদি চয়েস দেওয়া থাকে, আপনার সাবজেক্টের উপর আপনি যদি পরীক্ষা দেন সেটার একটা সুযোগ আপনার থাকবে। এরপর আমরা চলে যাব যে যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আর্টস, আপনার ব্যাকগ্রাউন্ড যদি মানবিক হয় তাহলে আপনার চয়েস লিস্টটা কেমন হবে, সেটা হচ্ছে 1 নম্বরে পররাষ্ট্র, 2 নম্বরে পুলিশ, 3 নম্বর প্রশাসন, 4 নম্বর শুল্ক আবগারি, 5 নম্বর নিরীক্ষা ও হিসাব, 6 নম্বর কর, 7 নম্বর তথ্য, 8 নম্বর ডাক, 9 নম্বর খাদ্য, 10 নম্বর পরিবার পরিকল্পনা। এটা অলমোস্ট সেম, কিছু জায়গা যে চেঞ্জটা আছে। এখন আরেকটা বিষয় আমি একটু উল্লেখ করি, সেটা হচ্ছে পুলিশ এবং প্রশাসন। আপনি কোনটা, পুলিশ যদি আপনি 2 নম্বরে দেন, প্রশাসন 3 নম্বরে, প্রশাসন যদি আপনি 2 নম্বরে দেন, পুলিশ 3 নম্বরে দেন, এটা আপনি রিপ্লেস করতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। আর এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে কি যে যদি আপনার ব্যাকগ্রাউন্ড কাস্ট, মানে কমার্স যদি আপনার ব্যাকগ্রাউন্ড হয়, সেক্ষেত্রে আপনার ক্যাডার চয়েসটা কেমন হওয়া উচিত। সেক্ষেত্রে এখানেও আমরা যথারীতি পররাষ্ট্র রেখেছি। পররাষ্ট্র কেন রেখেছি সেই ব্যাখ্যাটা আমি একটু পরে দিব। শুল্ক আবগারি সেকেন্ড, থার্ড হচ্ছে নিরীক্ষা ও হিসাব,
4 নম্বরে হচ্ছে কর, 5 নম্বরে প্রশাসন, 6 নম্বরে পুলিশ, 7 নম্বরে তথ্য, 8 নম্বরে রেলওয়ে, 9 নম্বর খাদ্য, 10 নম্বরে সমবায়। এইটা কেন বলছি যে খেয়াল করেন যে পররাষ্ট্র ফার্স্ট চয়েসটা আমরা সব জায়গায় প্রথমে রেখেছি। এর কারণ হচ্ছে পররাষ্ট্র যদি আপনি ফার্স্ট চয়েস দেন তাহলে ভাইবাটা আপনার একটু চ্যালেঞ্জিং মনে হতে পারে, কিন্তু বাস্তবতা এটা যে আপনি যে বর্তমান সময়ে যে চয়েসটাই আপনি দেন না কেন, ভাইবা বোর্ডে যে 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি থাকে, মানে 3 জন সদস্যের সমন্বয়ে একটা ভাইবা বোর্ড গঠিত হয়, যারা ওইখানে বসে থাকবে। মনে রাখতে হবে তারা সেই ছেলে বা সেই মেয়েটাকে চয়েস করবে যে কি বলা যায় যে ওই দিন সবচেয়ে ভালো করবে, তাকে সর্বোচ্চ মার্কসটাই তারা দিবে। তাহলে ওই দিন আপনাকে আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স আপনাকে করতে হবে, একটা আউটস্ট্যান্ডিং পারফর্ম আপনাকে ওখানে করতে হবে। তার সেটা যদি করতে হয় তাহলে 1 নম্বরে যেটা করতে হবে, আপনাকে ভালো স্পোকেন ইংলিশটা আপনাকে অনেক ভালো হতে হবে। কারণ এইটা যদি আউটস্ট্যান্ডিং না থাকে তাহলে কিন্তু আপনি পররাষ্ট্র কেন যে কোনো ক্যাডারে আপনি চয়েস দেন না কেন, আপনি কিন্তু খুব ভালো বেশি সুবিধা করতে পারবেন না। আমাদের দেশের প্রেক্ষাপটে যে একটা বিষয় আছে সেটা হচ্ছে ভালো ইংলিশ জানা, বলতে পারা। এটা অবশ্যই আলাদা এক ধরনের যোগ্যতা হিসাবে বিবেচিত হয়। তার মানে ফরেন অ্যাফেয়ার্সের আপনার যে ভীতিটা, এটা যেন না থাকে যে পররাষ্ট্র ফার্স্ট চয়েস দিলে আপনাকে ইংলিশে কথা বলতে হবে, ভালো ইংরেজি বলতে হবে, ভালো ইংরেজি জানতে হবে। আসলে এইটা ঠিক আবার ঠিক না। কি কারণে? আপনার এমনও বোর্ড আছে যেখানে আপনি বোর্ডের সামনে গেলেন, দেখা যাচ্ছে আপনাকে কোনো প্রশ্ন ইংলিশে করেনি। এটা ডিপেন্ড করে বোর্ড টু বোর্ড, কোন বোর্ড আপনাকে কিভাবে নিচ্ছে। একদিনে 12টা 14টা 15টা বোর্ডও বসে। তো ওই 15টা বোর্ডের মধ্যে আপনি একটা বোর্ডে আপনার ভাইবা পড়লো, সেই বোর্ড দেখা যাচ্ছে টোটাল ইংলিশে কোনো কোশ্চেন করলো না। আবার এমন একটা বোর্ড আছে সেখানে শিক্ষা ফার্স্ট চয়েস দিয়ে গেলেও আপনাকে কোশ্চেন ইংলিশেই করলো। এটা মানে ডিপেন্ড করে। তার মানে আপনাকে প্রথমে যেটা করতে হবে, 1 নম্বরে আপনাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে আপনাকে ভাইবা বোর্ডে কনফিডেন্ট থাকতে হবে। আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, দেশের শ্রেষ্ঠতম চাকরিটা আপনি পেতে যাচ্ছেন। তা যে চাকরিটা বাংলাদেশের শ্রেষ্ঠতম চাকরি আপনি পেতে যাচ্ছেন, তার মানে আপনার পারফরমেন্সেও আপনাকে সেরা হতে হবে। 200 নম্বরের ভাইবা, এইটা এখানে হাইয়েস্ট মার্কসটা পেতে গেলে আপনাকে ওইখানেও শ্রেষ্ঠ হতে হবে। আপনাকে ভাইবা বোর্ডের ক্ষেত্রে 1 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে কি আপনাকে প্রথম কোশ্চেনটাই করবে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। এই কোশ্চেনটা একটা কমন কোশ্চেন, এটা সব বোর্ড করবে। ওইখানে আপনার ফ্লুয়েন্সি দেখলে বুঝতে পারবে যে আপনার ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সিটা কেমন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে আপনি কেন এটা চয়েস দিয়েছেন, সেটাও আপনাকে পারফর্ম করতে হবে ইংলিশে। যদি বাংলায় করে বাংলায়, ইংলিশে করলে ইংলিশে। তার মানে কি এখানেও আপনাকে আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স করতে হবে। থার্ড, আপনাকে আপনার সাবজেক্ট থেকে কোশ্চেন করতে পারে, অথবা আপনাকে সমসাময়িক বিষয়, ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিষয়গুলো নিয়ে কোশ্চেন করে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আপনি পররাষ্ট্র চয়েস দেওয়ার কারণে আপনাকে সব কোশ্চেন ইংলিশে করবে, এটা ঠিক না। তো যাই হোক, এটা হচ্ছে মূল বিষয় যে আপনাকে চয়েসের ক্ষেত্রেও বেশি, মানে চয়েস পররাষ্ট্র চয়েস দিলেই যে আপনাকে কঠিন প্রশ্ন করবে, বিষয়টা এরকম না। আপনাকে ভালো একটা প্রিপারেশন নিয়ে সামনে যেতে হবে। তো এটা হচ্ছে মূলত, যদি আপনার ব্যাকগ্রাউন্ড বাণিজ্য অনুষদে, এটা আমি বলেছি। কিন্তু আপনার এখানে কাস্টমসটাকে কেন নিয়ে এসেছি, কারণ এটা আপনার সাবজেক্টের সাথে যায়। নিরীক্ষা হিসাব নিয়ে এসেছি, এটা আপনার সাবজেক্টের সাথে যায়। কর নিয়ে এসেছি, এটা আপনার সাবজেক্টের সাথে যায়। অনেক ক্ষেত্রে কিছু কিছু চয়েস আছে, যেমন কাস্টমস, ট্যাক্স, পুলিশ, এগুলো প্রথমে নিয়ে আসলে ভাইবা বোর্ড অনেক সময় নেগেটিভলি নিতে পারে। যেমন আমি আমার কথাই চিন্তা করি, আমার সামনে যদি এরকম কেউ চয়েস দিয়ে আসতো, আমি চিন্তা করতাম যে এই কাস্টমস কেন ফার্স্ট চয়েস দিয়েছে, তার মানে এর মেন্টালিটি মানে ব্যক্তিগত স্বার্থের জন্য দিয়েছে। পুলিশ কেন দিয়েছে, পাওয়ার অ্যাপ্লাই করতে চাই। ট্যাক্স কেন দিয়েছে, যে ও সুবিধা পেতে চাই, মানে চাকরির বাইরে অন্য সুবিধা পেতে চাই। এই সকল চিন্তা আমার মাথায় আসতো। স্বাভাবিকভাবে আমি তাকে প্রথমেই, যখন আপনি চিন্তা করেন যে আপনাকে নেগেটিভলি নিচ্ছে, ভাইবা বোর্ড নেগেটিভ একটা চিন্তা করে আপনি সামনে আসতেছেন, থিঙ্কিং, আমার ওই নেগেটিভ থিঙ্কিংটাকে আপনার পজিটিভ করাটা, এটা চ্যালেঞ্জিং হয়ে যাবে না? তো যে বিষয়টা চ্যালেঞ্জ হয়ে যাবে সেই বিষয়টার মধ্যে না যাওয়াই ভালো। আর এইটা থেকে পরিত্রাণের একটা ভালো উপায় আছে ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস দেওয়া। আর যারা ব্যাকগ্রাউন্ড বাণিজ্য, তাদের ক্ষেত্রে কিন্তু ওই কাস্টমসের বিষয়গুলো ওইভাবে বলার সুযোগ নেই, কারণ হচ্ছে আপনি ওই সাবজেক্টটি পড়ে আসছেন, দ্যাটস ওয়াই আপনি এখানে কন্ট্রিবিউট করতে চাচ্ছেন। সো এটা ভাইবা বোর্ড ভালোভাবেই নেবে। সর্বোপরি আমি আপনাদের বলবো, যদি আপনারা এই সকল কোনো ঝামেলার মধ্যে যেতে না চান,
সেক্ষেত্রে একেবারেই একটা নর্মাল একটা চয়েস লিস্ট আছে, এইটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যে আমি কোনো চ্যালেঞ্জে যাব না, আমি কোনো ঝামেলায় যাব না, আমি ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস দিয়ে আমি যদি সারা বছর ধরে চিন্তা করতে হয় আমার যে আমার এটা কঠিন একটা চয়েস হয়ে গেছে, এইটা আমার দেওয়া ঠিক হয়নি, এই সব প্রবলেমে যাতে আপনি না পড়েন সেক্ষেত্রে আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি, এটা চোখ বন্ধ করে আপনারা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। 1 নম্বরে আপনি এখানে নিয়ে আসেন প্রশাসনকে, 2 নম্বরে নিয়ে আসেন পুলিশ, 3 নম্বরে আপনি কাস্টমস মানে শুল্ক আবগারি আমরা যেটা বলি এটা নিয়ে আসতে পারেন। পুলিশের ক্ষেত্রে আবারও বলে দিই আপনাকে 5 ফিট 4 ইঞ্চি কিন্তু ন্যূনতম আপনার হেডটা থাকতে হবে ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 5 ফিট। আর 4 নম্বরে হচ্ছে আপনি নিরীক্ষা ও হিসাব নিয়ে আসেন, 5 নম্বরে কর, 6 নম্বরে তথ্য, 7 নম্বরে রেলওয়ে, 8 নম্বরে পরিবার পরিকল্পনা, 9 নম্বরে খাদ্য, 10 নম্বরে সমবায়, 11 নম্বরে আমি যেটা বলেছি যদি আপনি বোথ ক্যাডার দেন তাও মানে আপনার সাবজেক্টটা দেন তাহলে 11 নম্বরে আপনার সাবজেক্টকে নিয়ে আসেন। তো এটা হচ্ছে মূল বিষয় যে চয়েসের বিষয়টা আপনার এইরকম হওয়া উচিত। তো এই মিলিয়ে হচ্ছে মেইন ক্যাডারগুলোর বিষয়, এই বিষয়গুলোই হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার যে বিষয়টা তাদের যে টিচার প্যানেলটা আছে সেটা নিঃসন্দেহে দেশের সেরা একটা প্যানেল এদের রয়েছে, হাইলি এক্সপিরিয়েন্সড সব টিচার যারা দেশের বিভিন্ন জায়গায় ক্লাস নেবে। অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তাদের একটা স্ট্রং টিচার প্যানেলের পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে তাদের ব্রাঞ্চ রয়েছে সারা দেশে, বিভিন্ন বিভাগীয় শহর, প্রতিটা বিভাগীয় শহরে তাদের ব্রাঞ্চ রয়েছে। আর সর্বোপরি যে বিষয়টা আমার কাছে মনে হয় যে এখানে আপনারা তাদের একটা ভালো হেল্প আপনারা পাবেন। আমি ওই যে সময়ের কথাটা বলেছি যে সময়টা খুব ইম্পর্ট্যান্ট। আপনি একটা বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বিসিএস এর চাকরি যদি আপনি করতে চান আপনাকে টার্গেটটা এটাই নিতে হবে যে 43তম বিসিএসটা যেন আপনার জীবনের শেষ বিসিএস হয়, এইটা যেন আপনার এক্সপেরিমেন্ট চালানোর কোনো বিসিএস না হয়, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। কারণ হচ্ছে 43তম বিসিএসটা আপনাকে এমনভাবে প্রিপারেশন নিতে হবে যেন এটাই আপনার লাস্ট বিসিএস হয়, সেকেন্ড কোনো অপশন নেই। আপনাকে মাথায় রাখতে হবে আমি 43তম বিসিএসই পারফর্ম করব এবং এটা এমনভাবে পারফর্ম করব যে ফাইনালি আমি চাকরিটা যেন পেয়ে যাই এবং সেটা ফার্স্ট চয়েসে যেন আমার চাকরিটা হয় এবং ফার্স্ট চয়েসে আমি যে ফার্স্ট চয়েসটা দিব তার প্রথম 10 জনের মধ্যে আমি থাকবো। এই থিঙ্কিং থেকেই আপনি প্রিপারেশনটা শুরু করেন। বিসিএস এখানে একটা বিষয় আছে আপনার কাছে, দেখেন বিসিএস এর চাকরিটা আপনি কেন করবেন? বিসিএস এর চাকরিটা আপনার দরকার এই কারণে পারিবারিক একটা দায়বদ্ধতা আছে। আমি এই কথাটা সব জায়গায় বলি, এখানেও বলতেছি যে আপনার পরিবার আপনার কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করে, অনেক কিছু। সেটা কিরকম? সেটা অনেক বিষয়, মানে কি সেটা টাকা পয়সা না যে আপনার ফ্যামিলি আপনার কাছ থেকে টাকা চাইবে, পয়সা চাইবে, বিষয়গুলো কিন্তু তা না। বিষয়টা হচ্ছে কি যে অনেক কিছু মানে রেসপন্সিবিলিটি আপনার আছে, আপনার ছোট ভাই আছে, ছোট বোন আছে, আপনার বাবা আছে, আপনার মা আছে, তাদের এক্সপেকটেশনটা কি যে আমার ভাই আমার বোনটা খুব ভালো একটা জায়গা যাক, ভালো একটা অবস্থানে যাক। আপনি যখন ভালো একটা অবস্থানে যাবেন, বিসিএস এ ভালো একটা জব পাবেন, ভালো একটা চাকরি করবেন, আপনার ফ্যামিলি কিন্তু এক স্টেপ এগিয়ে গেল, আপনার নেক্সট জেনারেশনটা কি বলা যায় এক ধাপ এগিয়ে গেল। কারণ আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার জন্য আপনার বাবা মা, আপনার যদি ছোট ভাই বোন থাকে তারাও কিন্তু সাফার করেছে। আপনি ইউনিভার্সিটিতে পড়াইতে আপনার বাবা মার অনেক কষ্ট হয়েছে। সব ফ্যামিলি সলভেন্ট তা কিন্তু না। বিসিএস যারা পরীক্ষা দেয় আমি দেখেছি বড় একটা অংশ ছেলে মেয়ে তারা একেবারেই নিম্ন মধ্যবিত্ত বা নর্মাল মধ্যবিত্ত পরিবারের সন্তান। তো তাদের ফ্যামিলি খুব এক্সপেক্ট করে যে তার সন্তান, তাদের এই ফ্যামিলি মেম্বারটা খুব ভালো একটা চাকরি পাক। সর্বোপরি আমি একটা বিষয় সবসময় যেটা ফিল করি, আপনার বাবা মা আপনার প্রতি যে এক্সপেকটেশন সেইটা আর্থিক কোনো সুবিধা তারা চায় না আপনার কাছে। এখনকার বাবা মারা কিন্তু এরকম না যে আপনি টাকা দিবেন, আপনি পয়সা দিবেন, সেই টাকা পয়সা দিয়ে তারা জীবন নির্বাহ করবে, বিষয়টা কিন্তু তা না। তাদের একটাই চাওয়া, আমরা বলি না বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য, আমরা ছোট সময় আমরা পড়েছি না, আসলে বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য
যদি আপনি পালন করতে চান বা চিন্তা করেন, তাহলে প্রথম এবং প্রধানতম পদক্ষেপ হবে আপনার ভালো একটা চাকরি বা ভালো একটা জব পাওয়া। এবং সেটা যদি বিসিএস হয়, আমি একটা বিষয় আপনাদের বলি, যদি আপনার সেটা যদি বিসিএস হয়, আপনি বিসিএস এর রেজাল্ট দেওয়ার পর আপনি যদি আপনার বাবা বা আপনার মাকে আপনি ফোন করে বলতে পারেন যে বাবা আমি বিসিএস এ চাকরি পেয়েছি, মনে রাখবেন ওই দিন থেকে আপনার বাবা মা তাদের জীবনের শ্রেষ্ঠতম দিন, শ্রেষ্ঠতম মোমেন্ট হবে ওইটা। এবং তারা শুধু এতটুকুই চায় যে আপনি এই কথাটা তাদের বলেন, তারা মানুষকে বলবে, গর্ব করে বলবে যে আমার সন্তান বিসিএস ক্যাডার হয়েছে। এবং তারা দেখবেন যতদিন বেঁচে থাকবে তারা সুস্থভাবে বেঁচে থাকবে, আনন্দের সাথে বেঁচে থাকবে, ভালোভাবে বেঁচে থাকবে। তো আপনার প্রথম উপহার, প্রথম দায়িত্ব এবং কর্তব্য এটাই যে আপনি আপনার বাবাকে ভালো একটা জব গিফট করেন। এটা হচ্ছে পারিবারিক দায়বদ্ধতা আপনার, আমি মনে করি। 2 নম্বর হচ্ছে সামাজিক দায়বদ্ধতা। আমরা আমাদের মাটি ও মানুষের কাছে ঋণী। আমরা যে জায়গায় জন্মগ্রহণ করেছি, আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে তাদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতাও একটা বড় ব্যাপার। এবং সেইটা আপনি যখন ক্যাডার সার্ভিসে থাকবেন, এইটা তাদের অনেক বিষয়ের সাথেই আপনি সম্পৃক্ত হতে পারবেন, যেটা আপনার ভালো লাগবে। সর্বোপরি রাষ্ট্রীয় দায়বদ্ধতা। ক্যাডার সার্ভিসের জব আছে এমন একটা চাকরি যেখানে আপনি রাষ্ট্রকে সবচেয়ে বড় হেল্পটা করতে পারেন এই জায়গাটায়। দেখেন আমাদের অনেকেরই জীবনে এটা ঘটবে যে আমরা কোনো দিন বা অনেক মানুষের জীবনে যেটা ঘটে সেটা হচ্ছে কি যে কতজন মানুষ মাননীয় রাষ্ট্রপতি বা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাজ করার সুযোগ পায়। সাধারণ মানুষের কিন্তু এই সুযোগটা থাকে না, বা অন্য কোনো সার্ভিসের ছেলেমেয়েদের এই সুযোগটা থাকে না। একমাত্র ক্যাডার সার্ভিসে যারা চাকরি করে তাদের এই সুযোগটা থাকে। রাষ্ট্রের সর্বোচ্চ পদে যে আসীন থাকে তার সাথে কাজ করার সুযোগ থাকে। এইটা কিন্তু একটা বিরাট সম্মানের ব্যাপার। এবং আমি তো বললাম রাষ্ট্রীয় যে দায়বদ্ধতা আছে সেইটা একটা ক্যাডার সার্ভিসে একজন কর্মকর্তার কাছে এটা প্রকট একটা ব্যাপার। এবং সে এই সুযোগটা তার কাছে থাকে এবং সে সেটা সার্ভ করেও। সর্বোপরি যে বিষয়টা সেটা হচ্ছে ক্যাডার সার্ভিসে যে চাকরিটা, এই চাকরিটা একটা বিষয় আছে, আসলে বাবা মায়ের ঋণ কোনোদিন পরিশোধ করা সম্ভব না। এই চাকরিটার ক্ষেত্রে যে বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কি বলা যায় যে বাবা মার যে স্বপ্ন সেটা পূরণ করার ক্ষেত্রে এটা সবচেয়ে ভালো একটা বিষয় হচ্ছে বিসিএস ক্যাডার সার্ভিসে বিসিএস ক্যাডার হওয়া। পরিশেষে আমি একটা কথা বলি, এটা আপনারা সবাই জানেন, এটা খুবই জনপ্রিয় একটা উক্তি। সেটা হচ্ছে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলেছেন হচ্ছে ভারতের সাবেক রাষ্ট্রপতি, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এপিজে আবুল কালাম। তো তার এই বক্তব্যটার সাথে মানে মোটিভেশনের সবচেয়ে ভালো বক্তব্যই এটা আমি মনে করি। আপনার স্বপ্ন যেন পূরণ হয় এবং সেই স্বপ্নটা পূরণ করার জন্য যা করার, যতটুকু পরিশ্রম করার আপনি সেটা করবেন, এটাই থাকবে আপনার প্রতি আমার অনুরোধ। এবং আমি আবারও বলি 43তম বিসিএস যেন আপনার জীবনের সর্বশেষ বিসিএস হয়। এবং আমি দোয়া করি যে আপনারা 43তম বিসিএস এর প্রিপারেশনটা এমনভাবে নেন যেন আপনারা ফাইনালি ক্যাডার সার্ভিসে যেতে পারেন এবং এই চাকরিটা যেন আপনারা খুব ভালোভাবে এবং খুব সহজেই পেতে পারেন, সেই প্রিপারেশনটা আপনারা নেবেন এই কামনা করে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।